আচ্ছা, তো প্রথমত আমরা এতদিনে কি শিখেছি? আমরা এতদিনে শিখেছি কোন একটা সিস্টেমের মধ্যে যখন আমরা তাপ দেই তখন কি হতে পারে, কয়েক প্রসেসে হতে পারে, কি কিভাবে হতে পারে, কাজ কিভাবে বের করব, কাজ কি না ভাবে বের করব, কাজ কত রকম হতে পারে, প্রত্যাবর্তী কি জিনিস, অপ্রত্যাবর্তী কি জিনিস, ইঞ্জিন কিভাবে কাজ করে, কার্নোর ইঞ্জিনটা কেমন ছিল, কার্নোর ইঞ্জিন কেন প্রত্যাবর্তী, এই সব কিছু সম্পর্কে আমরা আলোচনা করেছিলাম। এবার আজকে আমরা এমন একটা টপিক নিয়ে আলোচনা করব যেই টপিকটা তোমরা বাসায় সবসময় দেখো, ফ্রিজ বা রেফ্রিজারেটর। রেফ্রিজারেটর বা যেটাকে আমরা খাঁটি বাংলায় বলি হিমায়ক, খাঁটি বাংলায় এটাকে বলা হয় হিমায়ক, ইংলিশে বলা হয় রেফ্রিজারেটর। ওকে, এখন এই যে হিমায়ক এটা কি করে? এটা জিনিসপত্রকে ঠান্ডা করে, ঠান্ডা করে। তোমার অনেক সময় বলবো যে জমায়ে দেয়। তো এটা কি করে জানো? এটা একটা ফ্রিজের ভিতরে যে চেম্বারটা থাকে সেই চেম্বার থেকে সে কন্টিনিউয়াসলি তাপ বের করতে থাকে, তাপ বের করতে থাকে। কিন্তু আমরা কি শিখেছিলাম তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্র? সেই দ্বিতীয় সূত্রতে আমরা শিখেছিলাম প্রথমত কি বলেছিল যে তুমি যদি একটা গরম, আর এত মোটা কেন জিনিসটা, বন্ধু তুমি এত মোটা কেন, তুমি যদি একটা গরম জায়গা থেকে তাপ বের করতে চাও, এবং আমরা কেন তাপ বের করতে চাইবো? কোনো কাজ করার জন্য বের করতে চাইবো, তাহলে আমাকে সেই কাজটা আদায় করে নিতে হবে। আমি এখান থেকে Q1 তাপ বের করলাম, ডাব্লু কাজ আদায় করলাম, এবং কিছু পরিমাণ তাপ Q2 ফেরত দিয়ে দিব। এরকম করতে করতে যদি এমন হয় যে এখান থেকে তাপ বের করতে করতে এই গরম জিনিসটা ঠান্ডা হয়ে গেল, তাপ বের করতে করতে গরম জিনিসটাই ঠান্ডা হয়ে গেল, তার মানে এইটা এখন কোল্ড। এখন ঠান্ডা জায়গা থেকে কিন্তু আমি আর তাপ বের করতে পারবো না, গরম জায়গায় নিয়ে যেতে পারবো না। কিন্তু আমাদের বিজ্ঞানী ক্লসিয়াস বললেন যে না, তুমি পারবা। কখন পারবা? যদি তুমি কিছু পরিমাণ কাজ করো। আগে তো তুমি কাজ আদায় করার ধান্দায় ছিলা, এখন যদি তুমি কাজ করো তাহলে এখান থেকেও তুমি তাপ বের করতে পারবা, তাপ বের করে গরম জায়গায় নিয়ে যেতে পারবা। এবং রেফ্রিজারেটরের ক্ষেত্রে আমরা তুমি দেখছিলাম যে ঠান্ডা জায়গায় তাপ দিচ্ছি, ঠান্ডা জায়গায় তাপ দিচ্ছি, আমরা কি দেখেছিলাম যে গরম হট, ওখান থেকে Q1 তাপমাত্রা বের হয়, এবং যে কোল্ড সেখানে Q2 তাপমাত্রা যায়, এবং আমরা কিছু কাজ পাই। এখানে সব উল্টা হয়ে যাচ্ছে, এখানে কোল্ড থেকে তাপমাত্রা বের হচ্ছে, দেখো কোল্ড থেকে তাপমাত্রা বের হচ্ছে, এটাকে আমরা বলি Q2। Q2 কেন? কারণ কোল্ডকে সবসময়, বা ঠান্ডা যে তাপমাত্রা, ঠান্ডা তাপাধার, ঠান্ডা যে সিঙ্ক, সেই সিঙ্ককে আমরা সবসময় Q2 দিয়ে ডিনোট করছি। এই জন্য যদিও এখান থেকে তাপ বের হচ্ছে, এবার এটাকে আমরা Q2 বলি, এবং যেখানে তাপ ঢুকতেছে এটা যেহেতু গরম জায়গায় ঢুকতেছে এটাকে আমরা Q1 বলতেছি। এবং কাজটা উল্টা হয়ে গেছে, আগে কাজ পাইতাম এখন কাজ দিতে হচ্ছে। তো এই জিনিসগুলো তোমরা আইডিয়া পাইছো। এখন ম্যাক্সিমাম মানে প্রশ্ন আসে যে আমরা এই কাজটা দেই কেমনে? ঠিক আছে, আমি তাপ দিচ্ছি, তাপ দেওয়ার কারণে কাজ হচ্ছে আমি বুঝতে পারছি, কিন্তু ঠান্ডা জায়গা থেকে তাপ আমি বের করব, এইটা কেমনে পসিবল? একটা জিনিস বললেই কি হইলো নাকি? তো এটা পসিবল রেফ্রিজারেটরের মাধ্যমে। রেফ্রিজারেটরে একটা হিমায়ক থাকে, রেফ্রিজারেটর একটা হিমায়ক। এই হিমায়ক নিম্ন তাপাধার থেকে তাপ বের করে উষ্ণ তাপাধারে বর্জন করে, নিম্ন তাপাধার থেকে বের করে উষ্ণ তাপাধারে বর্জন করে। কেমনে করে সেটা আমরা একটু পরেই দেখবো। আপাতত দেখো, এটা দেখো, সে নিম্ন তাপাধার থেকে Q2 তাপ বের করলো, Q2 তাপ বের করলো। এর আগে যখন তাপ বের করছে আমরা সেটাকে Q1 বলছি, কারণ কি? কারণ উষ্ণ তাপাধার থেকে বের করতো তাপ। এখন যেহেতু নিম্ন তাপাধার থেকে বের করছে, নিম্ন মানেই Q2, নিম্ন মানেই Q2। আচ্ছা, Q2 এর মানটা সবসময় কম হয়। Q2 বের করলো, কিছু পরিমাণ কাজের শক্তি দিল, কাজ করলো, এই দুই শক্তি মিলে Q1 চলে গেল। তাহলে এখানে তিনটা শক্তি আছে। এই যে এই যে Q1 আমি পাচ্ছি, এই Q1 কিভাবে পাচ্ছি? Q1 পাচ্ছি আমি কারণ Q2 এবং W এই দুইটা সম্মিলিত ভাবে কাজ করতেছে। Q2 বের করলো ফ্রিজের ভিতর থেকে, আমি এক্সট্রা একটা কাজের দিলাম, এক্সট্রা একটা কাজ করলাম, এই কাজের শক্তি আর এই Q2 এই দুই শক্তি মিলে ফ্রিজ থেকে বাইরে বের হয়ে যাচ্ছে Q1 হিসেবে। তাহলে আমি বলতে পারি W ইকুয়ালস টু আগের মতোই Q1 মাইনাস Q2, Q1 মাইনাস Q2, Q1 মাইনাস Q2। আমরা আগে দেখছি না, কাজ হচ্ছে Q1 মাইনাস Q2, এখানেও কাজ হচ্ছে Q1 মাইনাস Q2। পার্থক্য কোন জায়গায়? আগে Q1 ছিল উষ্ণ তাপাধার থেকে বের হওয়া তাপ, আর এখানে Q1 হচ্ছে উষ্ণ তাপাধারে যাওয়া তাপ। উল্টে গেছে জিনিসপত্র, আর কিছুই হয় নাই। আচ্ছা, এখন তুমি একটু ঐকিক নিয়ম করবা। আমরা এর আগে দক্ষতা কেমনে বের করতাম? এর আগে আমরা দক্ষতা কি কোন জায়গায় হিসাব করছি? ইঞ্জিনের ক্ষেত্রে ইঞ্জিন কি করত? ইঞ্জিন তাপ শক্তি নিয়ে সেটাকে কাজে কনভার্ট করত। আমরা দেখতাম এত তাপ দিছি, এত কাজ হইছে, তাহলে একক তাপে কি পরিমাণ কাজ হয়, এটাকে আমরা বলছিলাম দক্ষতা। এখানে কিন্তু জিনিসটা উল্টা, এখানে কিন্তু কাজ মুখ্য বিষয় না, এখানে আমি জিনিসপত্র ঠান্ডা করতে চাচ্ছি, তাহলে আমার মুখ্য বিষয় হচ্ছে কতটুকু আমি তাপ বের করতে পারতেছি,
Q2 এর উপর দক্ষতা নির্ভর করে। এর আগে আমাদের দক্ষতা কিসের উপর নির্ভর করেছিল? নির্ভর করেছিল যে আমি কতটুকু তাপ নিচ্ছি গরম জায়গা থেকে, নিয়ে সেটাকে কতটুকু তাপে কাজে কনভার্ট করতেছি। Q1 আর W এর উপর নির্ভর করতো। এখানে একটা ফ্রিজ কত দক্ষ সেটা নির্ভর করবে সে ঠান্ডা কত বেশি করতে পারতেছে। সে Q2 এই যে নিম্ন তাপাধার থেকে সে কতটুকু তাপ গ্রহণ করতে পারতেছে এবং সে কতটুকু কাজ করতে হইতেছে। তাহলে তোমাকে যদি বলে এই ফ্রিজটা ভালো নাকি খারাপ, তুমি কিভাবে হিসাব করবা? তুমি হিসাব করবা এতটুকু কাজের বিনিময়ে কতটুকু আমি তাপ বের করতে পারতেছি। তো এইভাবে হবে, ঐকিক নিয়মটা এরকম হবে। ঐকিক নিয়মটা এরকম হবে, দেখো ডাব্লু কাজের বিনিময়ে, ডাব্লু কাজের বিনিময়ে অপসারণ, অপসারণ বা অপসারিত, অপসারিত, ঋত বানান কি ভাইয়া? অপসারিত, এই যে অপসারিত তাপ। আমার মূল টার্গেট তো এইটাই যে আমি কাজ করব, ডাব্লু দিব, ডাব্লু দিয়ে এটাকে তাপ অপসারণ করব, ঠান্ডা করব। তো আমার কাজ এটাই। তাহলে এখানে কতটুকু তাপ অপসারণ করছি আমি? Q2। তাহলে 1 ডাব্লু জুল কাজ করলে, তাহলে 1 জুল, 1 একক কাজের বিনিময়ে অপসারিত তাপ কত হবে? Q2 ডিভাইড বাই ডাব্লু। এর আগে নরমাল যখন ইঞ্জিন হিসাব করতাম তখন আমরা কি করতাম? নরমাল ইঞ্জিনের ক্ষেত্রে কি করছি? আমরা হিসাব করছি যে দেখো ভাইয়া Q1 তাপের মধ্যে তুমি ডাব্লু কনভার্ট করতে পারো কাজে, তাহলে 1 এককের মধ্যে তুমি কতটুকু কাজে কনভার্ট করতে পারবা। এটা ছিল আমাদের দক্ষতা, ইঞ্জিনের দক্ষতা। কিন্তু এটা তো হিমায়ক, হিমায়কের হিসাব আলাদা। হিমায়কের মূল দক্ষতা কিন্তু এইভাবে হিসাব হবে না যে তুমি তাপকে কাজে কনভার্ট করছো, ওইটা না। এখানে তো উল্টা কাহিনী। এইখানে তোমার অপসারিত তাপের উপর হিসাব করতে হবে যে আমি কতটুকু কাজ দিচ্ছি, কতটুকু তাপ বের করতে পারতেছি। যার এইটার মান বেশি হবে, অর্থাৎ একক কাজে যে সবচেয়ে বেশি তাপ বের করতে পারবে সেই সবচেয়ে ভালো হিমায়ক। তার মানে এইটা হচ্ছে আমাদের ইঞ্জিনের দক্ষতা, সরি ইঞ্জিন না, এটা হলো আমাদের হিমায়কের দক্ষতা। এটা ছিল আমাদের ইঞ্জিনের দক্ষতা। সো ইঞ্জিনের দক্ষতা আর প্যারা নিতেছি না আমরা, ইঞ্জিনের দক্ষতা ডিলিট, ইঞ্জিনের দক্ষতা ডিলিট। ওকে বন্ধু, এই তুমি সিলেক্ট হও না কেন? সিলেক্ট হচ্ছে না, যা, তো তোকে লাগবে না, বাদ। তাহলে এমন এটাকে আমরা বলছি দক্ষতা। এখন হিমায়কের যে দক্ষতা, হিমায়কের যে দক্ষতা, এই দক্ষতাকে অন্য একটা ভাষায় ডাকা হয়। হিমায়কের দক্ষতাকে ডাকা হয় সিওপি বলে। সিওপি, সিওপি মানে কি জিনিস? কপ। কপ না, অনেক সময় এই যে তোমরা ডিকশনারিতে সার্চ করলে পাবা কপ মানে হচ্ছে পুলিশ। এটা কি পুলিশ? পুলিশ না। কপ মানে কি জানো? কপ হচ্ছে কার্য সম্পাদন সহগ। এটার বাংলা হচ্ছে কার্য সম্পাদন সহগ। ওহো, মহগ হয়ে গেল, সম্পাদন সহগ। তাহলে বলো তো ইংলিশটা কি? কোএফিসিয়েন্ট অফ পারফরম্যান্স। কোএফিসিয়েন্ট অফ পারফরম্যান্স। কোএফিসিয়েন্ট মানে হচ্ছে সহগ, অফ পারফরম্যান্স, পারফরম্যান্স মানে পারফরম্যান্সের সহগ বা কার্য সম্পাদন সহগ। পারফরম্যান্স সহগ বা কার্য সম্পাদন সহগ, কোএফিসিয়েন্ট অফ পারফরম্যান্স বা কার্য সম্পাদন সহগ। তো এটাকে আরেকটা নামে ডাকা হয়, এটাকে আরেকটা নামে ডাকা হয়, এটাকে অনেক সময় বলা হয় কৃতি গুণাঙ্ক। মনে রাখো, এটাকে বলা হয় কৃতি গুণাঙ্ক। এটার নাম হচ্ছে কৃতি গুণাঙ্ক। কৃতি গুণাঙ্ক, কৃতি গুণাঙ্ক নামেও এটা ডাকা হয়। ঠিক আছে, এবার আসো তাহলে আমরা সিওপি সমান কত পাচ্ছি? সিওপি, সিওপি বা কার্য সম্পাদন সহগ সমান আমি পাচ্ছি Q2। Q2 মানে কি? মানে শীতল জায়গা থেকে কতটুকু তাপ সে অপসারণ করছে, ডিভাইড বাই এর জন্য কতটুকু কাজ করতে হয়েছে। এখন কাজ মানে আমরা কি জানলাম? কাজ মানে আমরা জানলাম Q1 মাইনাস Q2। কাজ মানে আমরা জানলাম Q1 মাইনাস Q2। এটা হচ্ছে হিমায়কের, হিমায়কের দক্ষতা বা হিমায়কের কার্য সম্পাদন সহগ। বুঝছো? এটা হচ্ছে হিমায়কের কার্য সম্পাদন সহগ। এখন একটা বিশেষ কেস লক্ষ্য করা যায় কখনো কখনো, কখনো কখনো একটা বিশেষ কেস লক্ষ্য করা যায়। কি লক্ষ্য করা যায়? যদি কার্নোর রেফ্রিজারেটর হয়, কার্নোর রেফ্রিজারেটর, কার্নোর ইঞ্জিন দেখছো না, সেরকম কার্নোর রেফ্রিজারেটরও আছে। রেফ্রিজারেটর, যদি এটা নিয়ে খুব বেশি কথা বলা নাই, রেফ্রিজারেটর যদি কার্নোর রেফ্রিজারেটর হয়, তোমরা দেখছো কার্নোর ইঞ্জিনে আমরা কি করতে পারি? এই যে দক্ষতার যে ইকুয়েশন ছিল সেখানে Q1 Q2 এগুলোর জায়গায় T1 T2 বসাইতে পারতাম। মনে পড়ে? কার্নোর যে প্রত্যাবর্তী ইঞ্জিন ছিল গত ক্লাসে আমরা পড়ছি, সেখানে কি ছিল? সেখানে দক্ষতায় আমাদের প্রথমত দক্ষতা আসছিল 1 মাইনাস Q2 বাই Q1, তাই না? 1 মাইনাস Q2 বাই Q1 এটা আসছিল।
এটার জায়গায় আমরা কি করতে পারতাম, এটার জায়গায় আমরা 1 মাইনাস T2/T1 বসে দিতে পারতাম। তার মানে Q1 Q2 এর জায়গায় T1 T2 বসাইতে পারতাম কখন, যখন এটা কার্নোর ইঞ্জিন ছিল। আর যখন এটা কার্নোর রেফ্রিজারেটর, এটার ব্যাখ্যা আমাদের নাই, বাট কার্নোর রেফ্রিজারেটর হলে এটা জেনে রাখবা। তাহলে যে সিওপিটা আছে, সিওপিটা এগুলো তো অবশ্যই হবে, এগুলো তো সবার জন্যই সত্য। কার্নোর ক্ষেত্রে তুমি লিখতে পারবা T2/T1 মাইনাস T2। হ্যাঁ, এটা একটু মাথায় রেখো, এটা সবসময় আসে এমন না, তবে আসলে যেন পারা যায়। যদি বলা থাকে কার্নোর রেফ্রিজারেটর, তাহলে তুমি তাপ না জানলেও তাপমাত্রা দিয়ে অঙ্ক করতে পারবা। বুঝছো? এটুকু বুঝতে পারছো? এটুকু ক্লিয়ার? আচ্ছা, দেখি কমেন্ট গুলো তোমাদের। আচ্ছা 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 আচ্ছা, ওকে, আচ্ছা। তাহলে এটুকু আমরা বুঝতে পারছি। এখন আমাদের মনে যে মূল প্রশ্ন, সেটা হচ্ছে এই ঘটনাটা ঘটে কিভাবে, ঠান্ডা জায়গা থেকে আরো তাপ কিভাবে বের করবে? এমনটা তো হওয়ার কথা না। গরম জায়গা থেকে ঠান্ডায় তাপ যাওয়ার কথা, ঠান্ডা থেকে গরমের দিকে কেমনে তাপ যায়, এটাই তো প্রশ্ন। আসো এটা আমরা একটু বোঝার চেষ্টা করি। ঠান্ডা থেকে গরমের দিকে কেমনে তাপটা যায়, এটা আমরা একটু বোঝার চেষ্টা করি। সাউন্ড তো ঠিক আছে এখন? সাউন্ড তো ঠিক আছে? এটা কেমনে খায়, এত ছোট মুখ কেন ভাই? দেখো, তোমাদের আমি একটা বেসিক নলেজ আগে দেই, একটা নলেজ আগে দেই। যদি তুমি যদি তুমি চাপ কমাও, বা যদি চাপ কমানো হয়, চাপ কমানো হলে বয়লিং পয়েন্ট আর মেল্টিং পয়েন্ট, বিপি আর এমপি, বয়লিং পয়েন্ট আর মেল্টিং পয়েন্ট, এই দুটা কি হয়, বাড়ে নাকি কমে বলো তো? যদি চাপ কমাও তাহলে এগুলো কমে, যদি চাপ বাড়াও, যদি চাপ বাড়াও বা চাপ বাড়ানো হয়, তাহলে এই যে বিপি আর এমপি, বয়লিং পয়েন্ট আর মেল্টিং পয়েন্ট, এগুলো তো বুঝো নাকি, ছোটনাঙ্ক আর গলনাঙ্ক, এটা বাড়ে। এটা তোমাদের বুঝার জন্য এত কষ্ট করা লাগবে না, একটা সহজ উদাহরণ দেই। যেমন প্রেসার কুকারে রান্না তাড়াতাড়ি হয় কেন বলো তো? প্রেসার কুকারে রান্না কেন তাড়াতাড়ি হয়? ঢাকনা আটকানো থাকে, অনেক প্রেসার থাকে, প্রেসার বাড়লে বয়লিং পয়েন্ট মেল্টিং পয়েন্ট বাড়ে। তাহলে পানির বয়লিং পয়েন্ট বা ছোটনাঙ্ক কত? 100 ডিগ্রি সেলসিয়াস। যদি প্রেসার বাড়াই, তাহলে 100 থেকে বাড়ার কথা, বেড়ে হয় প্রায় 120 থেকে 130 ডিগ্রি সেলসিয়াস হয়ে যায়। তার মানে পানি ফুটতে কখন শুরু করে? যখন 120 থেকে 30 ডিগ্রি সেলসিয়াসে যায়। তাহলে পানি বেশি তাপমাত্রায় ফোটে, ভিতর যে ভাত থাকে কিংবা সবজি থাকে, মাংস থাকে, সেগুলো তাপমাত্রা বেশি পায়, দ্রুত সিদ্ধ হয়, ভালো রান্না হয়, তাড়াতাড়ি রান্না হয়। আবার তোমরা একটা জিনিস পড়ছো হয়তোবা, যে আহ, যদি পাহাড়ের চূড়ায় যাও, পাহাড়ের চূড়ায় গিয়ে রান্না করা কঠিন। পাহাড়ের চূড়ায় গিয়ে তুমি যদি পাতিলে ভাত দাও, দেখবা রান্না করা অনেক কঠিন। কারণ পাহাড়ের অত উচ্চতায় চাপ অনেক কম। চাপ যদি কম থাকে, চাপ যদি কম থাকে, তাহলে বয়লিং পয়েন্ট বা মেল্টিং পয়েন্ট কমে যায়। পানির বয়লিং পয়েন্ট কত? 100। যদি চাপ কমে যায়, তাহলে বয়লিং পয়েন্ট কমে 80-90 চলে আসে। 80-90 চলে আসা মানে কি? মানে পানি ওই তাপমাত্রায় যাবে, যায় ফুটতে শুরু করবে, আর তাপমাত্রা বাড়বে না। এই জন্য তোমার যে সবজি ভাত মাংস, এটা কম তাপমাত্রায় রান্না হয়, এই জন্য ভালো রান্না হয় না। বুঝেছো? ভাইয়া কোন কোন দিন ফ্রি লাইভ গিফট ক্লাসগুলো হয় প্লিজ? তাপগতিবিদ্যার আজকে শেষ ক্লাস, আজকে 8 নম্বর ক্লাস। এর পরের ক্লাসগুলো আমি জানাই দিব, রুটিন আমি আবার পাবলিশ করে দিব। তবে 25 তারিখে কিন্তু তাপগতিবিদ্যার উপর এক্সাম আছে, এটা মাথায় রেখো। তাহলে চাপ যদি বাড়াই, তাহলে বিপিএমপি বাড়বে, চাপ কমাইলে বিপিএমপি করবে, এটা আমরা উদাহরণ থেকে বুঝতে পারলাম। ফ্রিজের ক্ষেত্রেও সেটা হয়। ফ্রিজের ক্ষেত্রে প্রথমে একটা অংশ থাকে যেটার নাম হচ্ছে কম্প্রেসর। ফ্রিজের ক্ষেত্রে এখানে যন্ত্র থাকে যেটার নাম হচ্ছে কম্প্রেসর, আর এখানে একটা জিনিস থাকে যেটার নাম হলো সম্প্রসারক, বা এটা বাংলা হচ্ছে ডিকম্প্রেসর। তো এখানে আরেকটা থাকে সম্প্রসারক বা ডিকম্প্রেসর, ঠিক আছে? তো ফ্রিজ এরকম, তোমার ফ্রিজটা হচ্ছে এরকম। এই যে এই পার্টটা হলো ফ্রিজের মধ্যে, এই পার্টটা হলো ফ্রিজের মধ্যে। এটাকে বড় করব, এই তো বড় হয়ে গেছে, সাবাস। এই পার্টটা হচ্ছে ফ্রিজের মধ্যে। এই যে এটা হলো ফ্রিজের মধ্যে, লাল পার্টটা দেখা যাচ্ছে? আল্লাহর রস্তে কিছুই দেখা যাইতেছে না, আবার রাখি। এই যে এইটা হচ্ছে ফ্রিজের ভিতর, এই পার্টটা ফ্রিজের মধ্যে থাকে।
আর এই পার্টটা ফ্রিজের বাইরে থাকে। তোমরা যদি ফ্রিজ খেয়াল করো, যদি একটা ফ্রিজ আঁকাই আমি, তোমরা দেখবা ফ্রিজের বাইরে কখনো ফ্রিজের পিছনে উকি মারবা, ফ্রিজের একদমই যে পিছনে উকি মারবা, উকি মারলে দেখবা এরকম অনেকগুলো কয়েল আছে। এই কয়েলটা আসলে যে এই কয়েল, এবং এইটা আসলে কোনো মানে রোধের কয়েল না, এই কয়েল বা মশা মারার কয়েলও না। এই কয়েলের মধ্যে দিয়ে তোমার লিকুইড পাস হয় বা গ্যাস পাস হয়, এটা একটা পাইপের মতো। তো জিনিসটা কিভাবে কাজ করে, এটার মধ্যে এক ধরনের গ্যাস থাকে। তোমরা অনেক সময় শুনবা যে ফ্রিজের গ্যাসের সমস্যা হয়েছে বা ফ্রিজের কম্প্রেসরের সমস্যা হয়েছে, এরকম অনেক কথা শুনবা। তো এগুলো আসলে ফ্রিজের মধ্যে থাকে, এই পাইপের মধ্যে দিয়ে একটা গ্যাস থাকে, বিশেষ এক ধরনের গ্যাস থাকে। এই গ্যাসটা, এটা কি থাকে, এটা হলো কম্প্রেসর। কম্প্রেসর কি করে জানো? কম্প্রেসর চাপ দেয় জিনিসটাকে, চাপ দিয়ে গ্যাসের চাপটা বাড়ায়। তো যখন এখানে চাপ দেয়, ধরো কথার কথা বাইরের অংশ তো গরম, বাইরের অংশ ধরো 20 ডিগ্রি সেলসিয়াস, আর ভেতরের অংশ তো ঠান্ডা। ভেতরের অংশ ধরো কথার কথা এটা কত ডিগ্রি সেলসিয়াস ধরবো, ধরো 10 ডিগ্রি সেলসিয়াস। হ্যাঁ, ধরো 10 ডিগ্রি সেলসিয়াস। এখন এই গ্যাসটাকে আমি চাপ দিয়ে এখানে পাঠাইলাম। অনেক যখন চাপ দেই, গ্যাসটাকে যখন আমি অনেক চাপ দিব, চাপ বাড়াইলে কি হবে? বয়লিং পয়েন্ট মেল্টিং পয়েন্ট বেড়ে যাবে, বয়লিং পয়েন্ট মেল্টিং পয়েন্ট বেড়ে যাবে। বয়লিং পয়েন্ট পার হইলে বা স্ফুটনাঙ্ক পার হইলে একটা বস্তু গ্যাস অবস্থায় থাকে, স্ফুটনাঙ্কের নিচে থাকলে তরল অবস্থায় থাকে। তো এই গ্যাসটা আসলো, এসে দেখলো অনেক চাপ এইখানে, অনেক চাপ। চাপের কারণে ধরো কথার কথা তার স্ফুটনাঙ্ক তো বেড়ে যাবে। স্ফুটনাঙ্ক বেড়ে হয়ে গেল 30 ডিগ্রি সেলসিয়াস। স্ফুটনাঙ্ক বেড়ে কত হয়েছে? 30 ডিগ্রি সেলসিয়াস। তাহলে বেড়ে যাওয়া মানে কি? 20 ডিগ্রি পার করে তার স্ফুটনাঙ্ক 30 ডিগ্রি সেলসিয়াস, কিন্তু এই জায়গায় সে যে জায়গায় আছে সেই জায়গার তাপমাত্রা কত? 20 ডিগ্রি সেলসিয়াস। কথাটা বুঝছো? গ্যাস আসলো, কম্প্রেসর ফুচুক, তারপর সে আসলো, এসে কি হইলো? এসে দেখছে তাপমাত্রা হলো 20 ডিগ্রি সেলসিয়াস, কিন্তু আল্লাহ, চাপ বেড়ে গেছে, আমার স্ফুটনাঙ্ক তো চলে গেছে 30 ডিগ্রি সেলসিয়াসে। তাহলে স্ফুটনাঙ্ক 30, এখন আছে 20, তাহলে আমার কি তরলে থাকার কথা না গ্যাসে থাকার কথা? গ্যাসে কখন থাকবে? যখন স্ফুটনাঙ্ক পার হয়ে যাবে। স্ফুটনাঙ্ক 30 আছে 20, তাহলে সে তরল হয়ে যাবে, তাহলে গ্যাসটা তরল হয়ে যাবে। এখন দেখো, যদি গ্যাস থেকে তরল হয়, তোমরা পড়ছো না, পানিকে যদি আমি গ্যাস বানাতে চাই তাহলে তাপ দিতে হয়। আর যদি আমি গ্যাস থেকে পানি বানাতে চাই কিংবা পানি থেকে বরফ বানাতে চাই, তাপ অপসারণ করতে হয়, বা পানি তাপ ছেড়ে দিবে, গ্যাস তাপ ছেড়ে দিবে। গ্যাস থেকে পানি হইতে গেলে গ্যাসের শক্তি বেশি, পানির শক্তি কম। গ্যাসের ছোটাছুটি অনেক বেশি, অনেক শক্তি। পানি হয়ে যাবে, তাপ ছেড়ে দিবে, শক্তি ছেড়ে দিবে। তো এখানে যখন এটা গ্যাস থেকে তরল হয়ে যায়, তখন সে শক্তি ছেড়ে দেয়, তখন সে তাপ ছেড়ে দেয়, তখন সে বাইরে তাপ ছেড়ে দেয়, এ তাপ ছেড়ে দেয়। এটাকে আমরা বলছি Q1, তাপ ছেড়ে দেয়। Q1 তাপ সে ছেড়ে দেয়। বুঝছো? এবার সে আসলো, এটা হচ্ছে আমাদের কম্প্রেসর। এবার আসলো, এটা হলো ডিকম্প্রেসর। ডিকম্প্রেসর কি হয়? আবার নর্মাল করে দেয়, আবার চাপটা বাড়ায় দেয়। আগে তো অনেক চাপের মধ্যে ছিল, ডিকম্প্রেসর আসে আসে আস্তে আস্তে ছাড়ে, চাপটা কমায় দেয়। এখানে আসলো, চাপ আবার কমে গেল। চাপ কমে গেলে কি হয়? চাপ কমে গেলে বয়লিং পয়েন্ট মেল্টিং পয়েন্ট কমে যায়। সেখানে আসলো, এসে তার বয়লিং পয়েন্ট মেল্টিং পয়েন্ট কমে, ধরো বয়লিং পয়েন্ট ধরো কমে হয়ে গেল তোমার 0 ডিগ্রি সেলসিয়াস। হয়ে হয়ে যেতেই পারে, এমন গ্যাসই ইউজ করা হয়। হয়ে গেল 0 ডিগ্রি সেলসিয়াস। তাহলে এখানে আসবে, এসে দেখবে আমার বয়লিং পয়েন্ট 0 ডিগ্রি সেলসিয়াস, এখানে তাপমাত্রা 10 ডিগ্রি সেলসিয়াস। মানে কি? মানে বয়লিং পয়েন্টের চেয়েও বেশি। তাহলে আমার কি গ্যাস থাকার কথা না তরল থাকার কথা? গ্যাস থাকার কথা। তাপমাত্রা আমার স্ফুটনাঙ্ক পার করে চলে গেছে, তাহলে আমার এখন গ্যাসই অবস্থা থাকার কথা। কিন্তু এটা কিন্তু কম্প্রেসর কিন্তু তাকে তরল বানায় ফেলছিল। সে আসলো, তরলটা আসলো, এসে দেখলো আমার তাপমাত্রা আমার স্ফুটনাঙ্কের চেয়ে বেশি, তখন সে আবার একটা গ্যাস হবে। এখন যদি তরল থেকে গ্যাস হয়, তাহলে তার তাপ নিতে হবে। এই জন্য এসে তখন ফ্রিজের মধ্যে থেকে তাপ নেয়, ফ্রিজের মধ্যে থেকে সে তাপ নেয়। এই দেখো Q2 তাপ সে নিচ্ছে। বুঝছো? Q1 তাপ ছাড়ছে, Q2 তাপ সে নিচ্ছে। Q1 তাপ ছাড়ে, সে Q2 তাপ নিচ্ছে। তাহলে এই যে ঘটনাটা, কম্প্রেসর যে কাজ করবে, এই যে চাপ দিবে, তারপরে ডিকম্প্রেসর যে চাপ কমাবে, এটা কি এমনি এমনি করবে? এখানে আর শক্তি দিতে হবে না, কাজ করতে হবে না, বিদ্যুৎ শক্তি খরচ হবে, অনেক কাজ করতে হবে। এই জন্য আমার এখানে কাজ দিতে হয়। আমি কাজ পাওয়ার বদলে আমার এখানে কাজ দিতে হয়, ডাব্লু পরিমাণ কাজ আমার দিতে হবে। এই জন্যই বলা হয় যে তুমি শীতল জায়গা থেকেও তাপ বের করতে পারবা। কখন বের করতে পারবা? যখন তুমি এই সিস্টেমের উপর কোনো কাজ করবা, কোনো কাজ করবা। এইভাবে আমার রেফ্রিজারেটরটা কাজ করে। এইভাবে তুমি দেখো রেফ্রিজারেটরের মূলনীতিটা কাজ করতেছে। তাহলে শক্তির সংরক্ষণশীলতা কি বলবে?
শক্তির সংরক্ষণশীলতা বলবে এই যে Q2 তাপ গ্রহণ করছে, W পরিমাণ কাজ করা হয়েছে, মোট শক্তি ওখানে Q1 হিসেবে বের হয়ে যাচ্ছে। বুঝছো? এই হলো আমাদের ফ্রিজের কার্যপদ্ধতি, ফ্রিজ কেমনে কাজ করে। আমি অনেক সিম্পল ভাবে বুঝাইছি, বাট এতটা সিম্পল না, একটু জটিল কিছু আছে। এখানে তুমি দেখবা ফ্রিজের পিছনে এখানে একটা কম্প্রেসর থাকে, সুন্দর। অনেক সময় ফ্রিজের ম্যাক্সিমাম সময় কম্প্রেসরটাই নষ্ট হয়। কম্প্রেসর অনেক চাপ দেয়, তো অনেক প্রেসার যায়, সো এটার অনেক সময় নষ্ট হয়ে যায়। তখন এটা ঠিক করতে হয়, গ্যাস চেঞ্জ করতে হয়, অনেক কাজ আছে। আর এখানে একটা ডিকম্প্রেসর থাকে, তারপর সেটা ফ্রিজের মধ্যে ঢুকে যায়। ওকে, বুঝতে পারছো? এটুকু ক্লিয়ার? এটুকু আইডিয়া ক্লিয়ার হয়েছে? তাহলে যদি আইডিয়া ক্লিয়ার হয়, তাহলে আমরা একটা অঙ্ক দেখি এটার। আমরা এটা একটা অঙ্ক দেখি। এখানে একটু ভুল আছে, এখানে একটু ভুল আছে, আমি ঠিক করে দিচ্ছি। দাঁড়াও। একটি রেফ্রিজারেটর শীতল তাপাধার থেকে 450 জুল তাপ গ্রহণ করে, এই পার্টটা হবে না, শীতল থেকে সে কতটুকু তাপ গ্রহণ করে? 450 জুল তাপ গ্রহণ করে। 450 জুল তাপ গ্রহণ করে, আচ্ছা, গ্রহণ করে উষ্ণ তাপাধারে 600 জুল তাপ শক্তি বর্জন করে। সে 450 জুল তাপ শক্তি গ্রহণ করছে, গ্রহণ করে সে 600 জুল তাপ শক্তি বর্জন করছে। তাহলে এই এক্সট্রা শক্তিটা কই পাইলো? তার মানে ফ্রিজের উপর কাজ করতে হয়েছে, ওই যে 450 আর এক্সট্রা কাজ, এই মিলে 600 জুল হয়েছে। তোমাকে প্রশ্ন করতেছে এখানে যে রেফ্রিজারেটরের কার্য সম্পাদন সহগ কত? কার্য সম্পাদন সহগ কত? তাহলে কার্য সম্পাদন সহগ মানে কি? মানে তোমাকে জিজ্ঞেস করছে এখানে সিওপি কত হবে। এখন আমরা কি জানি? তোমরা যারা ব্রিটিশ বংশোদ্ভূত, তোমরা চিল্লায় বলে উঠবা উইনো, উইনো, উইনো হোয়াট? We know COP equals to Q2 divided by W, তাই না? এখানে Q2 কোনটা? শীতল তাপাধার থেকে 450, এটা হলো আমাদের Q2। আর W কোনটা? W কে আমরা লিখতে পারি, তুমি আলাদা করে W বেরও করতে পারো, বা এখানে ফর্মুলা বসায় দিতে পারো যে Q1 মাইনাস Q2। এখানে Q1 কোনটা? Q1 হচ্ছে এই যে এটা হচ্ছে আমাদের Q1। তাহলে এখানে কত আসতেছে? এখানে Q2 এর ভ্যালু কত? 450। Q1 এর ভ্যালু কত? 600 মাইনাস 450 কত আসবে? 450 ডিভাইডেড বাই 150 কত আসে ভাইয়া? এটা আসে 3। এটা আসে 3। মনে রাখবা সিওপি এটা সবসময় গ্রেটার দ্যান ইকুয়াল 1 হবে। 1 তো আসলে হওয়ার চান্স খুবই কম, এটা গ্রেটার দ্যান 1 হবে, একের চেয়ে বড় হবে। আর যখন আমরা দক্ষতা বের করছিলাম, দক্ষতা কিন্তু একের চেয়ে কম ছিল। এটা মনে রাখো, ঠিক আছে? এটা মনে রাখো, এটা মনে রাখিও প্রিয় বন্ধুগণ। থিওরিটিক্যালি সিওপি একের সমানও হইতে পারে, বাট একের সমান কখনো হয় না। থিওরিটিক্যালি একের সমানও হইতে পারে, বাট প্র্যাকটিক্যালি কখনো একের সমান হয় না, একের সবসময় বড়ই হয়। বগুড়ার কেউ আছো? বগুড়ার কেউ নাই? যাও, বেরো। তাহলে অঙ্ক দেখছো? সহজ অঙ্ক না? সহজ অঙ্ক। ফ্রিজের অঙ্কগুলো ম্যাক্সিমামই সহজ। এখন আসো আমরা একটু এনট্রপি নিয়ে কথা বলি। এনট্রপি, তোমরা তো মোটামুটি যা আছে এই চ্যাপ্টারের এনট্রপি বাদে সবকিছু মোটামুটি এখন পারবা। এনট্রপি জিনিসটা একটু অন্যরকমের। একটু অন্যরকমের আমি কেন বলতেছি? কারণ ধরো কোনো একটা ঘটনা স্বতঃস্ফূর্ত, কোন একটা ঘটনা স্বতঃস্ফূর্ত স্বতঃস্ফূর্ত ভাবে কিছু হচ্ছে, স্বতঃস্ফূর্ত ভাবে কোনো কিছু একটা ঘটতেছে, কিছু একটা হচ্ছে, যেটা কোনো কিছু কেউ কোনো হেল্প করতেছে না, অটোমেটিক হইতেছে। কেউ কোনো হেল্প করতেছে না, একটা কাজ ধরো অটোমেটিক হইতেছে, অটোমেটিক, নিজের মন মতো হইতেছে। তাহলে এইখানে তুমি সবসময় দেখবা যে কোনো স্বতঃস্ফূর্ত ঘটনা শৃঙ্খলা থেকে বিশৃঙ্খলার দিকে যাইতে চায়, বিশৃঙ্খলার দিকে যাইতে চায়। যে কোনো ঘটনা শৃঙ্খলা থেকে বিশৃঙ্খলার দিকে যাইতে চায়। দাঁড়াও, আমি একটু ফোকাসটা চেঞ্জ করি।
যে কোনো ঘটনা তো শৃঙ্খলা থেকে বিশৃঙ্খলার দিকে যাইতে চায়। যেমন একটা উদাহরণ দেখো, ধরো তুমি একটা গ্যাস রাখছো আর একটা গ্যাস রাখছো, এই দুইটা গ্যাসকে তুমি এখন একসাথে লাগাই দিলা, বুঝো নাই? ধরো তুমি এখানে একটা গ্যাস রাখছো, এখানে একটা লাইন আছে, এখানে আরেকটা গ্যাস রাখছো, এখানে একটা ঢাকনা দিয়ে আটকানো আছে, এখানে অনেকগুলো গ্যাস আছে, এখানে অনেকগুলো গ্যাস আছে। এখন তুমি এই ঢাকনাটা খুলে দিলা, খুলে ছেড়ে দিলা ওদের মতো, দেখি দেখি কি হয়। তাহলে দেখবা এই পাইপ দিয়ে এই দুটা গ্যাস আস্তে আস্তে মিশে যেতে শুরু করবে এবং একসময় মিক্স হয়ে সব গ্যাস মিক্স হয়ে থাকবে। তাহলে আগে দুইটা আলাদা আলাদা শৃঙ্খলাবদ্ধ অবস্থায় ছিল, যখন আমি এটাকে সরাই দিলাম, ওদেরকে স্বতঃস্ফূর্তভাবে কোনো কিছু করতে দিলাম, তখন ওরা নিজেরাই নিজেদের মধ্যে মিক্স হয়ে গেল, বিশৃঙ্খল হয়ে গেল, উলট পালট হয়ে গেল। মানে প্রকৃতি সবসময় বিশৃঙ্খলার দিকে যাইতে চায়, অটোমেটিক যাই যাই হয় সবকিছু বিশৃঙ্খলার দিকে হয়। আরেকটা উদাহরণ দিই, আরেকটা উদাহরণ দিই। ধরো কি উদাহরণ দেওয়া যায়? ওকে, আচ্ছা, ধরো এই প্রশ্নটা আমি অনেকবার পাইছি যে বরফ বরফ স্বতঃস্ফূর্তভাবে পানিতে কনভার্ট হয়ে যায়। তুমি বরফ রেখে দিবা, সেটা আস্তে আস্তে পানিতে কনভার্ট হয়ে যাবে। তাহলে বরফের চেয়ে পানির বিশৃঙ্খলা বেশি। আচ্ছা, এখন তুমি তো উল্টা প্রশ্ন করতে পারো যে ভাই, পানি তো আবার ঠান্ডা করলে একা বরফ হয়ে যায়, তাহলে কি আমি বলতে পারি যে পানির চেয়ে বরফের বিশৃঙ্খলা বেশি? এমন তো হওয়ার কথা না। আপনি আমাকে বললেন যে বরফ পানি হয়ে যায়, একা একা যাই হয় সেটা বিশৃঙ্খলার দিকে যায়, তার মানে পানি বেশি বিশৃঙ্খল। আবার আপনি এটা বলতেছেন যে পানি থেকে আবার বরফ হয়ে যায়, তাহলে বরফ বেশি বিশৃঙ্খল, তাহলে জিনিসটা তো মিলতেছে না। এখানে তুমি খালি বরফের কথা চিন্তা করলে তো হবে না, তোমাকে এই পরিবেশটার কথাও চিন্তা করতে হবে, যে বরফ আছে, বরফ তাপ কোন জায়গা থেকে পাবো? বই যে আশেপাশে অনেক বালুকণা আছে, একসময় একটা পরিবেশ আছে, আশেপাশে আশেপাশে একটা পরিবেশ আছে। সে যখন বরফ থেকে পানি হবে, বরফ থেকে পানি হওয়ার জন্য সে পরিবেশ থেকে তাপ শোষণ করবে, তাপ শোষণ করে সে পানি হয়ে গেল। আবার পানি যখন বরফ হবে তখন তো তাপ ছেড়ে দিতে হবে, তখন সে কিছু পরিমাণ তাপ ছেড়ে দিবে। এই তাপটা, তাপ মানে কি? এনার্জি, শক্তি, গ্যাস। তখন এই তাপটা বাইরে যাবে, পরিবেশের সাথে মিশে যাবে, পরিবেশে তাপ বেড়ে যাবে, পরিবেশটা শক্তি পাবে, ইয়েস, তখন পরিবেশ বেশি বিশৃঙ্খল হয়ে যাবে। বুঝছো? যেই ঘটনাই যেই ঘটনাই একা একা ঘটবে, বুঝতে হবে অবশ্যই এখানে বিশৃঙ্খলা বাড়তেছে, অবশ্যই এখানে বিশৃঙ্খলা বাড়তেছে। তোমরা দেখছিলা যে পটেনশিয়াল এনার্জি দিয়ে অনেক কিছু ব্যাখ্যা করা যায়, যে একটা বস্তু সাম্যাবস্থায় আছে, তার মানে এখানে পটেনশিয়াল এনার্জি লোয়েস্ট। ঠিক তেমনি এন্ট্রপি দিয়েও ব্যাখ্যা করা যায়, যে একটা ঘটনা ঘটতেছে, একা একাই ঘটতেছে, তার মানে এখানে এন্ট্রপি বাড়তেছে, তার মানে এখানে বিশৃঙ্খলা বাড়তেছে, বিশৃঙ্খলা বাড়তেছে। এই বিশৃঙ্খলা, এই বিশৃঙ্খলা, এটাকে আমরা বলি এন্ট্রপি। বিশৃঙ্খলাতে বলা যায় না যে এই বেটা তুই অনেক বেশি বিশৃঙ্খলা বা তুই অনেক বেশি বিশৃঙ্খল, একটা কিছু লাগবে যেটা আমি বলবো যে তোর অমুক বেশি, এটাকে বলা হয় এন্ট্রপি। যে তোর এন্ট্রপি বেশি, তার মানে তুই এর মধ্যে বিশৃঙ্খলা অনেক বেশি, তোর মধ্যে বিশৃঙ্খলা অনেক বেশি। তাহলে এন্ট্রপি কি জিনিস? এন্ট্রপি হচ্ছে বিশৃঙ্খলা মাপার একটা একক, এবং যা কিছু স্বতঃস্ফূর্ত ভাবে হয় সবকিছুই, যা কিছু স্বতঃস্ফূর্ত ভাবে হয় সবকিছুই বিশৃঙ্খলার জন্য হয়, সবকিছু বিশৃঙ্খলার দিকে যাইতে চায়। ওকে, আচ্ছা, এটা একটু মুছা দেই, মুছে একটু সুন্দর মতো একটা বক্স করে দেই। এই যে আমার অনেক কাশি হয়েছে, ঠান্ডা লাগছে, আই এম ভেরি সরি ফর দ্যাট। এখন একটা জিনিস তোমাকে জানতে হবে, যে এই যে বিশৃঙ্খলা বা এন্ট্রপি, এটাকে আমরা প্রকাশ করি এস দিয়ে। বিশৃঙ্খলা বা এন্ট্রপি এটাকে আমরা প্রকাশ করি এস দিয়ে। এই এস মাপা যায় না, এই এস কে তুমি মাপতে পারবা না, মাপা যায় না। তুমি এটা মাপতে পারবে না কে কত বেশি বা কে কত বিশৃঙ্খল। তুমি হ্যাঁ এটা বুঝতে পারবে যে এর মধ্যে বিশৃঙ্খলা বেশি নাকি এই ছেলের মধ্যে বিশৃঙ্খলা বেশি, কার রুমটা বেশি নোংরা, কার রুমটা বেশি এলোমেলো, এটা বুঝতে পারবা। কিন্তু আমি যদি তোমাকে প্রশ্ন করি যে ওর রুমটা বিশৃঙ্খল বা এলোমেলো, আমি বুঝতে পারছি কতটুকু এলোমেলো, তুমি কিন্তু বলতে পারবা না যে ওর রুমটা এতটুকু এলোমেলো, এটা বলা যায় না। ওর রুমটা এতটুকু বিশৃঙ্খল, এটা বলা যায় না। কিন্তু তুমি এটা বলতে পারবা যে বিশৃঙ্খলা বাড়ছে নাকি বিশৃঙ্খলা কমছে, কার বিশৃঙ্খলা বেশি, এটা বলা যায়। তার মানে এই যে বিশৃঙ্খলা বা এন্ট্রপি, এটা মাপা যায় না, কিন্তু
এনট্রপির পার্থক্য বা বিশৃঙ্খলার পার্থক্য মাপা যায়, এটার পার্থক্য মাপা যায়। অনেকটা বিভবের মতো, অনেকটা বিভবের মতো। বিভব শক্তিতে পড়ছো না যে বিভব শক্তি মাপা যায় না কিন্তু বিভব শক্তির পরিবর্তন মাপা যায়, ঠিক তেমনি এটা এইটা মাপা যায় না কিন্তু ডেল এস বা বিশৃঙ্খলার পরিবর্তন এইটা মাপা যায়, এইটা মাপা যায়। এখন এনট্রপি আরেকটা জিনিস মনে রাখবা, এনট্রপি এটা হচ্ছে একটা স্টেট ফাংশন। এনট্রপি হচ্ছে একটা স্টেট ফাংশন। স্টেট ফাংশন নামটা হয়তো আগে শুনো নাই। স্টেট ফাংশন, স্টেট ফাংশন কি জিনিস? স্টেট ফাংশন হচ্ছে যা পথের উপর নির্ভর করে না, শুধুমাত্র অবস্থানের উপর নির্ভর করে। একটা উদাহরণ দিচ্ছি, তোমাদের একটা উদাহরণ দিচ্ছি, যেমন আমরা গ্যাসের যে কোনো ধর্ম কেমনে ব্যাখ্যা করছি? গ্যাসের যে কোনো ধর্ম আমরা কি দিয়ে ব্যাখ্যা করছি? গ্যাসের যে কোনো ধর্ম আমরা ব্যাখ্যা করছি পিভি গ্রাফ দিয়ে। মনে পড়ে? পিভি গ্রাফ দিয়ে আমরা গ্যাসের সবকিছু ব্যাখ্যা করতে পারতাম। তাহলে যদি এখানে আমি একটা পিভি গ্রাফ আঁকাই, যে পিভি গ্রাফের এটা হচ্ছে এক্স অক্ষ, এক্স অক্ষে থাকবে আয়তন, এটা হচ্ছে ওয়াই অক্ষ, ওয়াই অক্ষে থাকবে চাপ। তাহলে এইখানে এইটা একটা পয়েন্ট, এইটা একটা পয়েন্ট, এটা হলো ভি, এটা হলো পি। তাহলে এখানে একটা আছে পি ওয়ান ভি ওয়ান, এখানে ধরো পি টু ভি টু। তাহলে এইখানে এই অবস্থায় গ্যাসের মধ্যে একটা এনট্রপি আছে এস ওয়ান বললাম, এই অবস্থায় গ্যাসের মধ্যে একটা এনট্রপি আছে এস টু। এস ওয়ান এস টু এর মান কত বের করা পসিবল না, এনট্রপির মান বের করা পসিবল না। কিন্তু আমি যদি গ্যাসকে এই অবস্থা থেকে এই অবস্থায় নিয়ে যাই তাহলে এনট্রপির কিছু পরিবর্তন হবে, এটা আমি বের করতে পারবো। যদি আমি এভাবেই নিয়ে যাই, কিংবা যদি আমি প্রথমে সমচাপ তারপরে সম আয়তন প্রক্রিয়া নিয়ে যাই, কিংবা ধরো আমি হচ্ছে রুদ্ধতাপের প্রক্রিয়াতে নিয়ে গেলাম, কিংবা ধরো আমি যে কোনো প্রসেসে নিয়ে গেলাম, যে কোনো প্রসেসে আমি নিয়ে যেতে পারি, কিন্তু পার্থক্যটা সবসময় সমান থাকবে। ডেল এস যেটা, ডেল এস সবার জন্যই সমান থাকবে। এটাকেই বলা হয় স্টেট ফাংশন। যেমন তোমাদের মনে আছে আমরা অভ্যন্তরীণ শক্তি নিয়ে আলোচনা করেছিলাম, যে অভ্যন্তরীণ শক্তি ইউ ওয়ান আর ইউ টু এইটা কোন পথে যাচ্ছ তার উপর নির্ভর করে না। এখানে একটা ইউ ওয়ান আছে, এখানে একটা ইউ টু আছে, তার মানে যেই পথেই তুমি যাও ইউ ওয়ান ইউ টু এর পার্থক্য সেম হবে। কাজেই এই যে বিভব, অভ্যন্তরীণ শক্তি, এনট্রপি, এগুলোকে বলা হয় স্টেট ফাংশন। এই যে এস তারপরে ইউ, এগুলোকে বলা হয় স্টেট ফাংশন, এগুলোকে বলা হয় স্টেট ফাংশন। এসব তো গেল মানে সব থিওরিটিক্যাল কথাবার্তা। এবার ম্যাথমেটিক্যাল কথাবার্তায় আসি। যদি আমি বলি যে ভাই থিওরি পড়ে তো আমাদের পেটের ভাত হজম হবে না, কিংবা পরীক্ষার নাম্বারও পাবো না, আমাদের অঙ্ক করতে হবে। অঙ্কে এনট্রপিকে কেমনে বলে? অঙ্কে এনট্রপি এস এটাকে কেমনে বলে? এনট্রপি একটা বৃহৎ একটা টপিক, বিশাল একটা টপিক, বাট তোমাদের জন্য এনট্রপি খুবই সহজ একটা টপিক। এনট্রপির ম্যাথমেটিক্যাল ফর্মুলা, যদি ম্যাথমেটিক্যাল রিপ্রেজেন্টেশন জানো, এনট্রপি তোমাদের জন্য আর কিছুই লাগবে না। এনট্রপিটা কি? এনট্রপি এটাকে বলা হয় ডেল কিউ ডিভাইড বাই টি। বাপরে বাপ, আমার মনে আছে আমরা যখন ফিজিক্স কোর্স করছিলাম ইউনিভার্সিটিতে, তখন এনট্রপি নিয়ে আমি এত প্যারা খাইছি, আল্লাহর ওয়াস্তে, আল্লাহ সর্বনাশ। তোমরা যদি কখনো তাপগতিবিদ্যা পড়ো ইউনিভার্সিটিতে, আল্লাহ না করুক যেন পড়া লাগে, আল্লাহ না করুক তোমরা পড়বা, হ্যাঁ আমি চাই না তোমরা পড়ো এটা, কিন্তু যদি তুমি ভার্সিটিতে উঠে এন্ট্রপি পড়া শুরু করো কিংবা তাপগতিবিদ্যা পড়া শুরু করো, দেখবা মানে তুই মানে দিনে দিনে দুইবার মাফ চাবা, ক্ষমা চাবা নিজের কাছে, এরকম একটা অবস্থা হয় যখন তুমি তাপগতিবিদ্যা পড়তে যাবা। মানে খুবই ভয়ানক একটা জিনিস, আমার কাছে অনেক ভয়ানক লাগে। যাই হোক, কিন্তু পরে মজা আছে, তুমি একটু মজা বের করতে পারো। তবে আমাদের জন্য ভাগ্যটা একটু ভালো, এত কঠিন কিছু না। আমাদের জন্য শুধুমাত্র ম্যাথমেটিক্যাল রিপ্রেজেন্টেশন জানলেই হচ্ছে এন্ট্রপির। এন্ট্রপির ম্যাথমেটিক্যাল রিপ্রেজেন্টেশন হচ্ছে ডেল কিউ বাই টি। এখানে সবকিছু আমরা যা জানি তাই। ডেল কিউ কি জিনিস? ডেল কিউ হচ্ছে আমাদের তাপ, ডেল কিউ হচ্ছে আমাদের তাপ শক্তি, তাপ, কতটুকু তাপ দিচ্ছি বা কতটুকু তাপ নিচ্ছি, এবং টি হচ্ছে আমাদের তাপমাত্রা, টি হচ্ছে আমাদের তাপমাত্রা। তার মানে তুমি ডেল কিউ পরিমাণ তাপ দিছো টি তাপমাত্রার বস্তুর উপরে, তাহলে তার এনট্রপির পরিবর্তন হবে ডেল এস। এখন প্রশ্ন হচ্ছে ভাই আমি যদি তাপ দেই, তাহলে সমষ্ণ প্রক্রিয়ায় তাপমাত্রা চেঞ্জ হচ্ছে না, ঠিক আছে, সমষ্ণ প্রক্রিয়ায় তাহলে তাপমাত্রা চেঞ্জ হচ্ছে না, যে তাপমাত্রা ওই মানটা এখানে বসাইলাম। অন্য যে কোনো পদ্ধতিতে যদি আমি তাপ দেই, তাপমাত্রা তো চেঞ্জ হবে, আস্তে আস্তে বাড়বে বা কমবে, কিছু একটা হবে। তাহলে কোন তাপমাত্রার ভ্যালুটা আমি বসাবো, শুরুরটা নাকি শেষেরটা? তো তখন তোমাকে এই ফর্মুলা ইউজ করা লাগবে, ডিএস, ছোট হাতের ডিএস, মানে কি? ক্ষুদ্র এনট্রপির পরিবর্তন। ক্ষুদ্র এনট্রপির পরিবর্তন মানে হলো ক্ষুদ্র প্রদান করা তাপ ডিভাইডেড বাই তাপমাত্রা।
দেখো ক্ষুদ্র পরিমাণ সামান্য ছোট্ট একটা তাপ দিছি আমি, এত সামান্য তাপে তাপমাত্রার পরিবর্তন হয় না। তাহলে টি তাপমাত্রার বস্তুকে ক্ষুদ্র একটা তাপ দিছি, তাহলে তার এনট্রপির পরিবর্তন হচ্ছে ডিএস। এবার তুমি এটাকে ইন্টিগ্রেশন করবা, এবার এটাকে তুমি ইন্টিগ্রেশন করবা, এই পাশে ইন্টিগ্রেশন, এই পাশে ইন্টিগ্রেশন, এই পাশে ইন্টিগ্রেশন, এই পাশে ইন্টিগ্রেশন, ইন্টিগ্রেশন করবা। তো এখানে দেখো তুমি টি কে ইন্টিগ্রেশন করতেছো, তাহলে তোমার এখান থেকে টি ইনিশিয়াল থেকে টি ফাইনাল পর্যন্ত, মানে লিমিট আসলে নির্ভর করবে তুমি কি দিয়ে লিমিট হিসাব করতেছো। আর এখানে ডিএস কোনটা, ডিএস কে তুমি হিসাব করবা S1 থেকে S2 পর্যন্ত, তাহলে এখান থেকে তুমি এস এর পার্থক্য বের করবা, এখানে তোমার ইন্টিগ্রেশন আসবে ডিকিউ বাই টি। এখানে টি এর মান যে চেঞ্জ হবে সেই লিমিটটা এখানে বসাবা, অঙ্ক করবা, অঙ্ক করলে সব ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা, আমরা এনট্রপি জিনিসটা কি, এনট্রপি আমরা মাপতে পারি না, কিন্তু এনট্রপির পরিবর্তন মাপতে পারি। এনট্রপির পরিবর্তন বা টেল এস তাহলে কি হবে, এনট্রপির পরিবর্তন হচ্ছে তাপমাত্রার পরিবর্তন বাই তাপমাত্রা। কি বললাম, তাপের পরিবর্তন বাই তাপমাত্রা। এখন তাপের পরিবর্তন করলে তো তাপমাত্রাও চেঞ্জ হয়ে যাবে, তাহলে এখানে তুমি তাপমাত্রা কোনটা বসাবা, এই জন্য আমরা ক্ষুদ্র তাপের পরিবর্তন হিসাব করি, ক্ষুদ্র, তাহলে এনট্রপির পরিবর্তন হয়, যেখানে টিটা অলমোস্ট ধ্রুবক থাকে, কারণ সামান্য তাপ দিলে তো টি এর মান চেঞ্জ হয় না। অঙ্ক তো করবা তাহলে আরো ক্লিয়ার হয়ে যাবে জিনিসটা। দেখো, তোমার শুধু এরকম মনে রাখা লাগবে যে ডিএস তোমরা সবসময় এই ফর্মুলাটাই ইউজ করবা, যে ডিএস ছোট হাতের ডিএস ইকুয়ালস টু ডিকিউ ডিভাইডেড বাই টি, ডিকিউ ডিভাইডেড বাই টি, ডিকিউ ডিভাইডেড বাই টি। যত বেশি তাপ দিবা, যত বেশি তাপ দিবা, সে তত বেশি তাপ পাবে, সে তত বেশি ছুটাছুটি করবে, বিশৃঙ্খলা তত বেশি বাড়বে। যত তাপ দিবা তার বিশৃঙ্খলা তত বাড়বে, তাপ দিলে বিশৃঙ্খলা বাড়ে, তাপ দিলে বিশৃঙ্খলা বাড়ে। তাহলে আমরা যে বিভিন্ন প্রক্রিয়া পড়ছি, কখনো সমষ্ণ পড়ছি, কখনো রৌদ্রতাপীয় পড়ছি, কখনো সমচাপীয় পড়ছি, কখনো কখনো তোমার হচ্ছে সম আয়তন পড়ছি, কোন প্রক্রিয়া জিনিসটা কিরকম হয়। যদি সমষ্ণর কথা চিন্তা করি, সমষ্ণ সমষ্ণ কখন হয়, যখন আমি তাপ দিচ্ছি কিন্তু কোনো তাপমাত্রার পরিবর্তন হচ্ছে না, কিংবা অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন হচ্ছে না, অথবা এমন হতে পারে যে একটা বরফ গলে পানিতে রূপান্তরিত হচ্ছে, বরফ গলে পানিতে রূপান্তরিত হচ্ছে, তাহলে সে তাপ নিচ্ছে। তো সুপ্ত তাপ যখন পড়ছো, সুপ্ত তাপ, তখন কি তাপমাত্রার পরিবর্তন হয়? তখন কিন্তু হয় না, এটা একটা সমষ্ণ প্রক্রিয়া। তাহলে সমষ্ণ প্রক্রিয়ায় কি হচ্ছে, সমষ্ণ প্রক্রিয়ায় আমি ছোট হাতের ডিএস সমান সমান ডি কিউ বাই টি এটা তো লিখতে পারি, আবার যেহেতু তাপমাত্রাটা ধ্রুবক থাকতেছে কাজেই ছোট নিয়ে তো আমার প্রয়োজন নাই, আমি বড়টাই নিতে পারি সরাসরি, ছোট নিয়ে তো প্রয়োজন নেই, বড় ডিএস সমান সমান আমি লিখতে পারি ডি কিউ ডিভাইড বাই টি, কারণ তাপ তো চেঞ্জ হচ্ছে না, তাহলে আমাকে ক্ষুদ্র নিব, তাপ চেঞ্জ হবে না, ওই প্যারা নিয়ে দরকার কি, তাপ তো কখনোই চেঞ্জ হবে না, তাপমাত্রা তো কখনোই চেঞ্জ হবে না। তাহলে এখন দেখো তো ডিএস সমান সমান কি লেখা যায়, ডিকিউ, ডিকিউ, ডিকিউ এর তো অনেকগুলো ফর্মুলা আছে। যদি সমষ্ণ প্রক্রিয়া হয়, সমষ্ণ প্রক্রিয়া হয়, সমষ্ণ প্রক্রিয়া তোমরা কি শিখেছো, সমষ্ণ প্রক্রিয়া হলে সেইখানে যতটুকু তাপ পায় ততটুকুই কাজ হয়, যতটুকু তাপ পায় ততটুকুই কাজ হয়। সমষ্ণ প্রক্রিয়া দেখছো না, যতটুকু তাপ পায় ততটুকুই কাজ হয়। তাহলে এই যে ডিকিউ, ডিকিউ মানে হচ্ছে আমাদের মেইনলি ডাব্লিউ বাই টি। হুম, আচ্ছা, এখন সমষ্ণ প্রক্রিয়ায় কৃতকাজের ফর্মুলা কি ছিল, এন আর টি এল এন ভি ফাইনাল ডিভাইড বাই ভি ইনিশিয়াল, এন আর টি ডিভাইড বাই ভি ফাইনাল বাই ভি ইনিশিয়াল, এবং নিচে আছে ডিভাইড বাই টি। তাহলে টি টি কাটা যায়, আমার থাকে এন আর এল এন ভি ফাইনাল ডিভাইড বাই ভি ইনিশিয়াল, এন আর এল এন ভি ফাইনাল ডিভাইড বাই ভি ইনিশিয়াল। দেখছো এই ফর্মুলা কিন্তু আমরা আগে দেখছিলাম, ভি ফাইনাল কি জিনিস, ভি ইনিশিয়াল কি জিনিস, মনে পড়ে? তাহলে এটা হলো আমার এনট্রপির পরিবর্তন সমষ্ণ প্রক্রিয়ায়। আবার আমরা জানি যে এই যে ভি ফাইনাল বাই ভি ইনিশিয়াল, এটাকে সমষ্ণ প্রক্রিয়ায় লেখা যায় কি, পি ইনিশিয়াল বাই পি ফাইনাল, মনে পড়ে বন্ধুগণ? মনে পড়ে? এটা আমাদের সমষ্ণ প্রক্রিয়া যখন পড়ছিলাম তখন আমরা এগুলো দেখছিলাম, সমষ্ণ প্রক্রিয়া কৃতকাজ এগুলো দেখছিলাম। তাহলে এই দুইটা ফর্মুলা যখন আমরা সমষ্ণ প্রক্রিয়ার কথা চিন্তা করব। আবার আমি বললাম যে এই যে বরফ গলে যাচ্ছে কিংবা পানি বাষ্পীভূত হচ্ছে, সুপ্ত তাপ, সুপ্ত তাপের ওইটাও কিন্তু সমষ্ণ প্রক্রিয়া। সো তখন তুমি এটাও লিখতে পারো যে ডেল এস ইকুয়ালস টু শোষণ করা তাপ, শোষণ করা তাপ কত হবে, শোষণ করা বর্জিত তাপ এম এল, মনে পড়ে? এম এল, যেখানে এম হচ্ছে ভর আর এল হচ্ছে আপেক্ষিক সুপ্ত তাপ, ডিভাইড বাই টি। তো তোমার যে কোনো কিছু তুমি ইউজ করতে পারো, যেটা তোমার লাগতেছে তুমি সেটাই ইউজ করতে পারো। এটা ছিল আমাদের সমষ্ণ প্রক্রিয়ায়, এটা ছিল আমাদের সমষ্ণ প্রক্রিয়া। একইভাবে রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় কি হবে,
রুদ্ধতাপীয়তে কি হবে? রুদ্ধতাপীয়, এটা খুবই ইম্পর্টেন্ট। রুদ্ধতাপীয়, রুদ্ধতাপীয়, রুদ্ধতাপীয়তে কি হয়? রুদ্ধতাপীয়তে কি হবে? রুদ্ধতাপীয়তে তোমার ডেল এস, যেটা ডেল এস ইকুয়ালস টু ডি কিউ ডিভাইডেড বাই টি, তাই তো? তাই তো, এখানে তো এই যে ডেল কিউ যেটা, এটা তো জিরো, কারণ রুদ্ধতাপীয়তে কি হয়, কোনো তাপের আদান প্রদান হয় না, তাহলে ডেল কিউ এর ভ্যালু তো জিরো। যদি এটা জিরো হয় তাহলে সরাসরি ডেল এস সমান সমান জিরো চলে আসতেছে, সরাসরি ডেল এস সমান সমান জিরো চলে আসতেছে। এর অর্থ রুদ্ধতাপীয় প্রক্রিয়াতে এনট্রপির পরিবর্তন শূন্য। রুদ্ধতাপীয় প্রক্রিয়াতে এনট্রপির পরিবর্তন শূন্য। ইন এডিয়াব্যাটিক প্রসেস, ইন এডিয়াব্যাটিক প্রসেস এনট্রপির পরিবর্তন শূন্য। এনট্রপির পরিবর্তন শূন্য। তোমরা পড়ছিলা সংজ্ঞার ক্ষেত্রে যে সমষ্ণ প্রক্রিয়ায় কোন জিনিসটা ধ্রুবক থাকে? সমষ্ণ প্রক্রিয়ায় ধ্রুবক থাকে তাপমাত্রা। সমচাপীয় প্রক্রিয়ায় ধ্রুবক থাকে কোনটা? চাপ ধ্রুবক থাকে। সম আয়তন প্রক্রিয়ায় ধ্রুবক থাকে কোনটা? আয়তন ধ্রুবক থাকে। রুদ্ধতাপীয়তে ধ্রুবক থাকে কোনটা? তুমি সবাই বলতা যে তাপের পরিমাণটা ধ্রুবক থাকে, কেউ তাপ দেয় না। বাট আরো অ্যাকুরেট অ্যান্সার হচ্ছে এনট্রপির পরিবর্তন ধ্রুবক থাকে, বা এনট্রপি ধ্রুবক থাকে। এনট্রপি ধ্রুবক থাকে। এনট্রপি ধ্রুবক থাকা মানে এটার পরিবর্তন শূন্য, পরিবর্তনের মান শূন্য। আচ্ছা, তাহলে এডিয়াব্যাটিক প্রসেস কাকে বলে? যেই প্রসেসে এনট্রপির মান শূন্য থাকে তাকে এডিয়াব্যাটিক প্রসেস বলে বা রুদ্ধতাপীয় প্রক্রিয়া বলে। এটা থেকে আমরা কিন্তু রুদ্ধতাপীয়র আরেকটা সংজ্ঞা পাচ্ছি। এটা থেকে রুদ্ধতাপীয়র আমরা নতুন একটা সংজ্ঞা পাইলাম, যে যেই প্রক্রিয়াতে এনট্রপির মান শূন্য থাকে তাকে আমরা রুদ্ধতাপীয় প্রক্রিয়া বলি, রুদ্ধতাপীয় প্রক্রিয়া বলি। আচ্ছা, এবার আসো, আমি যদি সম আয়তন নেই, সম আয়তন, সম আয়তন, সম আয়তন নিলাম, সম আয়তন, তাহলে ডেল ডিএস কি হবে? ডি কিউ ডিভাইড বাই টি। এবং আমি বললাম যে তুমি যদি এটা বের করতে চাও তোমাকে ইন্টিগ্রেশন করতে হবে, ইন্টিগ্রেশন ডি কিউ ডিভাইড বাই টি। এখন ডি কিউ মানে কোনটা? ডিকিউ মানে কোনটা মনে আছে? সম আয়তন প্রক্রিয়া যেখানে ভি কনস্ট্যান্ট থাকে, সেখানে ডিকিউ কোনটা ছিল মনে পড়ে? চিন্তা করো তো, ডিকিউ কোনটা ছিল? ডিকিউ ছিল এন সিপিডিটি, মনে পড়ছে? এন সিপিডিটি, এন সিপিডিটি, এন সিপিডিটি। তাহলে এখন টি এর তুমি বসাও, টি এর লিমিট বসাও, যেহেতু ডিটি চলে আসছে টি এর লিমিট বসাও, টি ইনিশিয়াল থেকে টি ফাইনাল। আচ্ছা, যদি সম চাপ প্রক্রিয়া হয়, সমচাপ, সমচাপ আর সম আয়তন তো একই জিনিস, মোটামুটি প্রায় একই জিনিস, একই রকম জিনিস। সম আয়তন হলে, আচ্ছা আমি কি বললাম, আচ্ছা সম আয়তন, সম আয়তন, সম আয়তনে তো এটা এনসিভি হবে তাই না? সম আয়তনে তো এনসিভি হবে, এটা হবে এন সিভি ডিটি। সম আয়তন যেহেতু ভি কনস্ট্যান্ট, সম আয়তন যেহেতু ভি কনস্ট্যান্ট, তাহলে এটা এনসিভি ডিটি। আর সমচাপ, সমচাপে কি হবে তাহলে? ডেল এস সমান ইন্টিগ্রেশন টি ইনিশিয়াল থেকে টি ফাইনাল। এখানে কিউ এর ভ্যালু কোনটা? এখানে কিউ এর ভ্যালু এন সিপি ডিটি। সমচাপ কারণ এখানে পি কনস্ট্যান্ট, তাই এন সিপি ডিটি, এন সিপি ডিটি। এগুলো আমরা আগের ক্লাসে দেখছিলাম, তো এইটা নিয়ে খুব বেশি আর আলোচনা করলাম না। তাহলে এই চার প্রসেসের এনট্রপি তোমরা এই চার ফর্মুলাতে বের করতে পারবা। রুদ্ধতাপীয়তে তো বের করার প্রয়োজনই নাই, জিরো হয়ে যাবে। সমউষ্ণতে অনেকভাবে বের করা যায়, এবং যদি তাপমাত্রার পরিবর্তন হয় সম আয়তন বা সমচাপ, তাহলে বের করতে পারবা। আর যে কোনো ক্ষেত্রে, যে কোনো ক্ষেত্রে, এনি টাইম এনি প্রসেস, সমচাপ সমায়তন যে কোনো, সব বাদ, যে কোনো ক্ষেত্রে যে কোনো বস্তুর জন্য, তরল হোক কঠিন হোক গ্যাস হোক, তুমি চাপ বের করবা এই যে এই ফর্মুলা দিয়ে, ডিএস ইকুয়ালস টু ইন্টিগ্রেশন ডি কিউ বাই টি, এই ফর্মুলা দিয়ে। ঠিক আছে? আচ্ছা আসো অঙ্ক করি, তাহলে ক্লিয়ার হয়ে যাবে সবকিছু। -5 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বরফকে 120 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার গ্যাসে পরিণত করতে এনট্রপির পরিবর্তন কত? গ্রাফটাকে খেয়াল করো, গ্রাফটাকে খেয়াল করো, একটা গ্রাফ খেয়াল করো। তুমি -5 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার একটা বরফ নিছো, ধরো এইটা হলো -5, এটা হলো -5, এটা হলো 0 ডিগ্রি সেলসিয়াস, এটা হচ্ছে 100 ডিগ্রি সেলসিয়াস, এবং উপরের যে মাথাটা সেটা হচ্ছে 120 ডিগ্রি সেলসিয়াস। তাহলে
এই যে এই গ্যাসটা কিভাবে হবে, প্রথমে এটা বরফ আছে -5 ডিগ্রি সেলসিয়াসের, আমি তাপ দিচ্ছি, তাপ বেড়ে 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 0 ডিগ্রি সেলসিয়াসে যাবে। এই অবস্থায় তাপ বাড়বে না, এটা তার অবস্থার পরিবর্তন করবে, বরফ থেকে পানিতে হবে, সুপ্ত তাপ নিবে। সুপ্ত তাপে তাপমাত্রার পরিবর্তন হয় না, অনেকক্ষণ ধরে তাপমাত্রার পরিবর্তন হবে না, অনেকক্ষণ ধরে তাপমাত্রার পরিবর্তন হবে না। যখন সম্পূর্ণ বরফই পানিতে কনভার্ট হয়ে গেল, পুরোটা এখন টেলটেলা পানি, তখন সেই পানিটা তার তাপমাত্রা বাড়াইতে শুরু করবে। তখন পানির তাপমাত্রা বাড়তে শুরু করবে, বাড়তে 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 100 ডিগ্রি সেলসিয়াসে যাবে, 100 ডিগ্রি সেলসিয়াসে যাবে, যায় পানিটা বাষ্প হওয়া শুরু করবে। 100 ডিগ্রি সেলসিয়াসে যায় পানিটা বাষ্প হওয়া শুরু করবে, বাষ্প হতে শুরু করলে তখন আবার সুপ্ত তাপ নিবে, আবার তাপমাত্রার পরিবর্তন হবে না, আবার এখানে অনেকক্ষণ তাপমাত্রা পরিবর্তন হবে না। তারপরে যখন সবকিছুই বাষ্প হয়ে গেল, পুরো বাষ্পটা তারপরে তাপ নিয়ে সুপ্ত তাপের কাজ যেহেতু শেষ, আবার তাপমাত্রা বাড়াতে শুরু করবে, তারপরে 120 পর্যন্ত যাবে, তারপরে 120 পর্যন্ত যাবে। সো দেখো তুমি কিছু কিছু প্রসেস পাচ্ছ যেখানে তাপমাত্রার পরিবর্তন হচ্ছে, এটাকে ইন্টিগ্রেশন দিয়ে করতে হবে। কিছু কিছু প্রসেস আছে যেখানে তুমি নরমাল হিসাব করতে পারবা, আবার ইন্টিগ্রেশন, আবার নরমাল হিসাব, আবার ইন্টিগ্রেশন। তো তোমাকে 1 2 3 4 5 পাঁচটা ধাপে এটার অ্যান্সার বের করতে হবে। সো আমরা হিসাব করি, প্রথমে এনট্রপির পরিবর্তনটা কি হবে, আমাদের মোট যে এনট্রপির পরিবর্তন, মোট এনট্রপির পরিবর্তন সেটা কি হবে। প্রথমে -5 থেকে 0-তে যাইতে এখানে একটা এনট্রপির পরিবর্তন হবে, আমি বললাম এটাকে ΔS1। এরপরে এই যে এখানে এইটুকু জায়গায় আবার পরিবর্তন হবে, এটাকে বললাম ΔS2। দেখো আমি অন্য কারণ দিয়ে লিখি, এখানে এই যে তাপের পরিবর্তন হচ্ছে, তাপ নিচে তাপমাত্রা পরিবর্তন হচ্ছে, এখানে ধরো ΔS1 এনট্রপির পরিবর্তন হলো, এখানে আবার আরেকটু পরিবর্তন হলো ΔS2, এখানে আবার পরিবর্তন হয়ে গেল ΔS3, এখানে আবার হইলো ΔS4, এখানে আবার হইলো ΔS5। সো এই মোট 5বার পরিবর্তন হইলো, এই 5টা পরিবর্তনকে যোগ করলে তুমি এই দুই জায়গার মোট এনট্রপির পরিবর্তন পাবা। তাহলে এটা কত হবে, ΔS1 প্লাস ΔS2 প্লাস ΔS3 প্লাস ΔS4 প্লাস ΔS5। 1 2 3 4 5, 5বার, 5টা ভিন্ন ভিন্ন প্রসেসে এটা হচ্ছে। আচ্ছা তাহলে এবার দেখো প্রথম প্রসেসটা কি, প্রথম প্রসেস হচ্ছে বরফের তাপ গ্রহণ করে তাপমাত্রা বৃদ্ধি, বরফের তাপ গ্রহণ করে তাপমাত্রা বৃদ্ধি। তাহলে -5 থেকে 0 ডিগ্রি সেলসিয়াস, এই সবকিছুকে তোমার কেলভিনে কনভার্ট করে নিতে হবে, কারণ সেলসিয়াস দিয়ে তো কোনো হিসাবই হবে না। আমাদের যত ফর্মুলা ছিল সবগুলা ফর্মুলা কি ছিল, টি, টি মানে কি সেলসিয়াস না কেলভিন, কেলভিন, সবকিছুকে কেলভিনে নিতে হবে। তাহলে -5 থেকে 0 কেলভিন, প্রথমে -5 থেকে 0 ডিগ্রি সেলসিয়াস, -5 থেকে 0 ডিগ্রি সেলসিয়াস কেলভিনে কনভার্ট করো। এই সবগুলাকে যদি আমি কেলভিনে কনভার্ট করি, সবগুলোকে আমি কেলভিনে কনভার্ট করব, তাহলে -5 মানে কি 273 -5, তাহলে 268 কেলভিন। আচ্ছা এরপরে 0 ডিগ্রি সেলসিয়াস মানে কি 273 কেলভিন। এরপরে 100 ডিগ্রি সেলসিয়াস মানে কি 373 কেলভিন। আর 120 ডিগ্রি সেলসিয়াস মানে কি 100 তে 373, তাহলে 120-এ কত হবে, আরো 20 যোগ করো, তাহলে 393 কেলভিন। এইটা হলো আমাদের তাপমাত্রাগুলা, তাপমাত্রাগুলা। তাহলে প্রথমে যেহেতু তাপের পরিবর্তন হচ্ছে, তাপমাত্রারও পরিবর্তন হচ্ছে, তাহলে এটা ইন্টিগ্রেশন দিয়ে করতে হবে, ইন্টিগ্রেশন। এখন এটা কি, এটা তো বরফ, এটা জিনিসটা কি, এটা কি, এটা হলো বরফ, বরফ, এটা হলো বরফ, বরফ। এখন বরফের আপেক্ষিক তাপ কত, আপেক্ষিক তাপ মানে কি, মানে 1 কেজি বরফের তাপমাত্রা 1 কেলভিন বাড়াইতে কতটুকু তাপ দিতে হয়। তো বরফের আপেক্ষিক তাপ, বরফের আপেক্ষিক তাপ এটা হলো 2100 জুল পার কেজি পার কেলভিন, এটা হলো 2100 জুল পার কেজি পার কেলভিন, এটা হলো 2100 জুল পার কেজি পার কেলভিন। আর পানির আপেক্ষিক তাপ, এগুলো মুখস্থ থাকা লাগবে, পানির আপেক্ষিক তাপ এটা কত হবে, এটা হবে 4200 জুল পার কেজি পার কেলভিন। আচ্ছা বরফের সুপ্ত তাপ, বরফের সুপ্ত তাপ কত,
3.36 ইন্টু 10⁵ জুল পার কেজি। মনে আছে? পানির সুপ্ত তাপ কত? 2.26 ইন্টু 10⁶ জুল পার কেজি। এই ভ্যালুগুলো মুখস্থ রাখা লাগবে। আচ্ছা, তো এইগুলো ধরলাম আমার মুখস্থ আছে সবকিছু। এবার অঙ্ক করি। প্রথমে বরফ তার তাপমাত্রা চেঞ্জ করবে। তাহলে বরফের এই তাপমাত্রা চেঞ্জ করার জন্য কতটুকু তাপ নিতে হবে? বরফের কত? এম এস ডেল টি। বুঝো নাই না? বুঝো নাই। তুমি বুঝো নাই। ধরো বরফের তাপমাত্রা আমি সামান্য পরিমাণ চেঞ্জ করতে যাচ্ছি। বরফের তাপমাত্রা আমি সামান্য পরিমাণ চেঞ্জ করব। আমি ডিটি পরিমাণ চেঞ্জ করব। যেহেতু ইন্টিগ্রেশন করব তাই ডিটি আনতেছি। আমি ডিটি পরিমাণ চেঞ্জ করব। তাহলে বরফকে কি পরিমাণ তাপ দিতে হবে? এম, আর এটাকে আমি কি বলবো? ধরো বরফের আপেক্ষিক তাপ, এটাকে আমি বললাম ধরো এস আই। হ্যাঁ, বরফের আপেক্ষিক তাপ এস আই। তাহলে এম এস আই ডিটি। ডিটি পরিমাণ চেঞ্জ করতে আমার এস আপেক্ষিক তাপের বরফকে এম পরিমাণ, এই টোটাল এমএসআই ডিটি পরিমাণ তাপ দিতে হবে। আবার বলি, এমএসআই ডিটি পরিমাণ তাপ দিতে হবে এম ভরের বরফকে ডিটি পরিমাণ তাপমাত্রা বৃদ্ধির জন্য। তাহলে এই পরিমাণ তাপ ডিভাইডেড বাই তাপমাত্রা। এবার তুমি টি এর লিমিট বসাও। টি এর লিমিট কত থেকে? 268 থেকে 273। এটা বুঝো নাই? দেখো তাহলে পরেরটা দেখো। পরেরটা হচ্ছে S2 মানে কি? বরফ থেকে সে পানিতে কনভার্ট হচ্ছে। এখানে দেখো তাপমাত্রার কোনো পরিবর্তন নাই, কাজে আমাকে ইন্টিগ্রেশন করা লাগবে না। নিচে আমি লিখে দিব টি। তাপমাত্রার কোনো পরিবর্তন হচ্ছে না। তাহলে টি এর মান কত? এখানে টি এর মান কত? টি এর মান দেখো 273। আচ্ছা, এখন পানির তাপ তো নিবে অবশ্যই। তাপ না নিলে তো কোনো কিছু পরিবর্তন হইতো না। কতটুকু তাপ নিবে? তো আমি ধরে নিলাম এখানে ভর হলো এম। হ্যাঁ, ধরে নিলাম ভর হলো এম। প্রশ্নে ধরো বলে দিছে তোমাকে এম সমান সমান 5 কেজি বলে দিছে। ধরে নিলাম, না বলা থাকতে পারে। ধরে নিলাম এম সমান সমান হলো 5 কেজি। তাহলে এম, এবং যেহেতু এখানে সুপ্ত তাপ, কাজে এটা হলো বরফের গলনের সুপ্ত তাপ। আমি এটাকে ধরলাম ধরো এল। বরফের গলনের সুপ্ত তাপ কত? 2100। বরফ গলনের সুপ্ত তাপ, সরি 2100 না, এটা কত হয়? বরফ গলনের সুপ্ত তাপ 3.36 ইন্টু 10⁵। শেষ, S2 শেষ। এবার আসো S3 তে তাপমাত্রা চেঞ্জ হচ্ছে, তাহলে ইন্টিগ্রেশন করতে হবে। ইন্টিগ্রেশন কোন জায়গা থেকে কোন জায়গায়? 273 থেকে 373। 273 থেকে 373 পর্যন্ত। এবার আসো সামান্য পরিমাণ তাপের পরিবর্তনের জন্য কি পরিমাণ তাপ দিতে হবে? সামান্য পরিমাণ টি এর বা তাপমাত্রার পরিবর্তনের জন্য কি পরিমাণ তাপ দিতে হবে? হিসাব করো তো। এম এস ডিটি। এখানে এস কোনটা? এখানে এস হচ্ছে পানির তোমার আপেক্ষিক তাপ। এটাকে আমি ধরো তোমার বললাম এস ডাব্লু বা এস ওয়াটার। আচ্ছা, ডিভাইডেড বাই টি, এটাকে ইন্টিগ্রেশন করতে হবে। প্লাস এবার এই পার্টে কি হচ্ছে? এইখানে দেখো আবার সুপ্ত তাপমাত্রা চেঞ্জ হচ্ছে না। তাপমাত্রা যদি চেঞ্জ না হয় তাহলে এখানে সরাসরি আমি নিচে বসাই দিতে পারবো তাপমাত্রা কত? 373। আর উপরে কি হবে? উপরে হবে গ্রহণ করা তাপ কত? ভর গুণন সুপ্ত তাপ। এটা কোন সুপ্ত তাপ? এটা হলো পানির বাষ্পীভবনের সুপ্ত তাপ। কোথায় লিখছি? পানির সুপ্ত তাপ 2.26 ইন্টু 10⁶। 2.26 ইন্টু 10⁶। প্লাস লাস্ট ওয়ান। দেখো এই যে এখান থেকে উপরে গেছে 373 থেকে 393 হয়েছে। 373 থেকে
393 হয়েছে। হয়েছে তো? আচ্ছা, হয়েছে। এখন তাহলে আমাকে সামান্য ডিটি পরিমাণ তাপমাত্রা চেঞ্জ করার জন্য কি পরিমাণ তাপ দিতে হবে? দেখো, এখানে এটার আপেক্ষিক তাপ কত? গ্যাসের আপেক্ষিক তাপ কত? গ্যাসের আপেক্ষিক তাপ দেওয়া নাই না? গ্যাসের আপেক্ষিক তাপ দেওয়া নেই। গ্যাসের আপেক্ষিক তাপ ধরো এস, তাহলে এম এস গ্যাস এসজি এবং এটার তাপমাত্রা টি, এটাকে আমার ইন্টিগ্রেশন করতে হবে। এই পাঁচটা 1 2 3 4 5 এই পাঁচটা ইন্টিগ্রেশন আমার সলভ করা লাগবে। এই পাঁচটা ইন্টিগ্রেশন আমার সলভ করা লাগবে। আচ্ছা, পানির বাষ্পের আপেক্ষিক তাপ যেটা, জলীয় বাষ্পের আপেক্ষিক তাপ এটা কত? এটা হচ্ছে 2000 জুল পার কেজি পার কেলভিন। জুল পার কেজি পার কেলভিন। থ্যাঙ্কস টু গুগল আর কি, গুগল আমাকে হেল্প করলো জিনিসটা বের করতে। প্রশ্নটা আসলে ইনফরমেশনগুলো দেওয়া উচিত ছিল, আই এম সরি। অনেক বড় প্রশ্ন তো, অনেক জটিল প্রশ্ন। তাহলে তোমাকে এখানে তিনটা ইন্ডিকেশন সলভ করা লাগবে আর এই তিনটা সলভ করা লাগবে। আচ্ছা, তাহলে নতুন একটা পেজ নেই। তাহলে টোটাল আমাদের কত আসতেছে? প্রথম ইন্ডিকেশনটা কি ছিল? প্রথম ইন্ডিকেশন ছিল আমাদের 268 থেকে 273 পর্যন্ত। আমার এম এর মান ছিল 5 কেজি ইনটু আমার এখানে তাহলে কত আসে? এম এর মান ছিল 5 কেজি। এস আই কত? এস আই হলো 2100। এস আই হলো 2100 ইনটু আমার এখানে ডিটি ডিভাইডেড বাই টি প্লাস পরেরটা কি ছিল? আমি একটু ছোট করে করি, আচ্ছা, এবং পরের পার্টটা কি ছিল? পরের পার্টটা ছিল ইন্টিগ্রেশন। ইন্টিগ্রেশন ছিল না, পরে তো তাপমাত্রা চেঞ্জ হচ্ছে না। তাপমাত্রা 273-এ ফিক্স ছিল এবং 5 কেজি ভরের সেটাকে আমি 3.36 ইন্টু 10⁵ এই পরিমাণ তাপ দিছি। প্লাস আবার তাপমাত্রার পরিবর্তন হয়েছে, 273 থেকে 373 পর্যন্ত গেছে ডিভাইড টি, আর উপরে 5 কেজিকে আমার 4200 করে তাপ দিতে হয়েছে ইন্টু ডিটি। প্লাস আবার তাপমাত্রার পরিবর্তন হয়নি, পানি তোমার বাষ্পে পরিণত হচ্ছে, 373-এ স্থির আছে এবং এখানে আমাকে দেওয়া লাগছে 5 কেজিকে অনেক তাপ দেওয়া লাগছে, 2.26 ইন্টু 10⁶, এতটুকু শক্তি দেওয়া লাগছে। প্লাস আবার তাপমাত্রার পরিবর্তন হয়েছে, তোমার 373 থেকে 393 পর্যন্ত গেছে। আমার তাপ কত? এটা হলো আমাদের তাপমাত্রা হচ্ছে টি, সামান্য পরিবর্তন ডিটি। আমার দিতে হয়েছে কত? 5 কেজিকে 2000 করে দিতে হয়েছে। ঠিক আছে, 5 কেজিকে 2000 করে দিতে হয়েছে। তাহলে হিসাব করি, 5 গুণন 2100, যদি তুমি ক্যালকুলেটরে সরাসরি ইন্টিগ্রেশন করতে পারো, ক্যালকুলেটরে সরাসরি করতে পারো, বা তুমি আলাদা আলাদা করে করতে পারো, ইনটু এটা কত হবে? এটা হবে ln টি, লিমিট হবে 268 থেকে 273, প্লাস এই পার্টটা হিসাব করতে হবে 5 ইন্টু 3.36 ইন্টু 10⁵ ডিভাইডেড বাই 273, প্লাস এটা ইন্টিগ্রেশন করলে কত হবে? 5 ইন্টু 4200 বাইরে চলে আসবে ধ্রুবক যেহেতু। ইন্টিগ্রেশন করলে কত আসবে? ডিটি এর আসবে ln টি এবং লিমিট কত হবে? লিমিট হবে 273 থেকে 373। আচ্ছা, প্লাস এবার এটা 5 ইন্টু 2.26 ইন্টু 10⁶ ডিভাইডেড বাই 373, প্লাস প্লাস আর কিছু আছে? 1 2 3 4, লাস্ট ইন্ডিকেশনটা বাকি তোমার 5 ইন্টু 2000, এটা 2000 ইন্টু ln টি, যেটা লিমিট কত? 373 থেকে
393, 373 থেকে 393। এই এই হচ্ছে বিষয়, এই হচ্ছে পুরা হিসাব। এটাকে এখন আমরা সরাসরি হিসাব করে ফেলবো, ক্যালকুলেটরে দুরুম দারুম বসা হিসাব করতে হবে। যদি হিসাব করি কত আসে, হিসাব করলে কত আসে একটু দেখি, হিসাব করলে কত আসবে। ওকে, দুইটা হইলো, তারপরে 5 ইন্টু 4200 ইন্টু 1/x, এটা কত, লিমিট 273 থেকে 373 প্লাস, এবার এইটা 5 ইন্টু 2.26, বাপরে যে বিশাল আল্লাহর ও। এবার 1 বাই, এটা আসবে কত, এটার লিমিট হলো 373 থেকে 393। আমি জানি না ভুল হয়েছে কিনা, বিশাল বড়, তোমরা একটু মিলাই দেখো। 19.39391, এটা হচ্ছে এন্ট্রির পরিবর্তন ডেল এস। কত হচ্ছে একক কি হবে, একক কি হবে দেখো তো, ডেল এর সমান সমান কি ছিল, ডিকিউ বাই টি। ডিকিউ এর একক কোনটা, ডিকিউ এর একক কোনটা, জুল, আর এটা কোনটা, ডিকিউ এর একক কোনটা, উপরে কত, জুল, আর ডি টি কোনটা, টি হচ্ছে কেলভিন, কেলভিন। তাহলে একসাথে লেখো, একসাথে লিখলে কত আসবে, জুল পার কেলভিন। সো এটার একক হচ্ছে জুল পার কেলভিন, জুল পার কেলভিন, এটা হচ্ছে জুল পার কেলভিন, জুল পার কেলভিন। ঠিক আছে, এভাবে আস্তে আস্তে হিসাব করতে হবে। তোমার টার্গেট কোনটা, যদি তাপমাত্রা চেঞ্জ হয় তাহলে আমাকে ইন্টিগ্রেশন করতে হবে। ইন্টিগ্রেশন করে লিমিটটা বসাইলা, নিচে টি বসাইলা, উপরে বসাবা সামান্য টি যদি চেঞ্জ হয়, সামান্য তাপমাত্রা চেঞ্জ করতে হলে কি পরিমাণ তোমাকে তাপ দিতে হবে। তাহলে আপেক্ষিক তাপ জানো, ভর জানো, তাপমাত্রার পরিবর্তন ডিটি এটা জানো, তাহলে এমএস ডিটি, এমএস ডিটি। আগে যা আমরা শিখছিলাম, আগে আমরা যে আপেক্ষিক তাপ দিয়ে করতাম সেই অঙ্কগুলাই একদম প্রথম ক্লাসে আমরা দেখছিলাম এগুলো, তাই না? প্রথম ক্লাসে দেখছিলাম। আচ্ছা, এটা গেল, এটা একটু কঠিন, আমি ইচ্ছা করে দিছিলাম যেন তোমাদের সব আইডিয়াটা ক্লিয়ার হয়ে যায় একদম। এখন দেখো, এবি পাত্রে যথাক্রমে 100°C ও 0°C, এটাকে কেলভিনে নিয়ে যাও, 373 কেলভিন, আর এটা কত হবে, 273 কেলভিন। এত তাপমাত্রার 1 কেজি করে পানি আছে, এখানে 1 কেজি, এখানে 1 কেজি। এ ও বি পাত্রের পানি একত্রে মিশ্রিত করলে এনট্রপির কিরূপ পরিবর্তন হবে। দেখো এদেরকে যদি আমি একসাথে মিক্স করে ফেলি, তাহলে এখানে 1 কেজি, এখানে 1 কেজি, মোট হবে 2 কেজি। তো এই 1 কেজির মধ্যে এনট্রপির চেঞ্জ হবে, যেহেতু স্বতঃস্ফূর্তভাবে হচ্ছে, একা একা হচ্ছে, এনট্রপি অবশ্যই বাড়বে, এখানে এনট্রপির চেঞ্জ হবে। তাহলে এই যে এখানে যে পানিটা আছে, এটার তাপমাত্রা দেখো তো, এখানে 1 কেজি, এখানে 1 কেজি, এটার 373, এটার 273 বা এরকম। তাহলে মিক্স করলে কি হবে, এদের মাঝখানে টেম্পারেচার আসবে, মিক্স করলে এদের মাঝখানে টেম্পারেচার আসবে। এটা তো দেখেই বোঝা যায় যে এইটা 0, এটা 100, এখানেও 1 কেজি, এখানেও 1 কেজি, মিক্স করবা, মিক্স করলে হয়ে যাবে 50°C। 0°, 100°, 1 কেজি 1 কেজি মিক্স করবা, 2 কেজি হবে। তাপমাত্রা কত, এখানেও 1 কেজি ছিল, এখানে 1 কেজি ছিল, হয়ে যাবে 50°C। বা তুমি এভাবে হিসাব করবা, আমরা আগে যেভাবে হিসাব করছিলাম সেভাবে হিসাব করবা। কি হিসাব করবা, যে এ পাত্রে 1 কেজি গুণন 4200 গুণন তাপমাত্রা কতটুকু চেঞ্জ হবে, তাপমাত্রা কতটুকু চেঞ্জ হবে, তাপমাত্রা প্রথমে ছিল 0, হয়ে যাবে থিটা, প্রথমে ছিল 0, হয়ে যাবে থিটা, হয়ে যাবে থিটা, তারপরে ছিল 0°C বা 0 কেলভিন।
ওকে, ইকুয়ালস টু 0 ডিগ্রি সেলসিয়াস। যেহেতু তাপমাত্রার পরিবর্তন যেহেতু, তাই এখানে কেলভিন না, সেলসিয়াস দিয়ে হিসাব করতেছি। সেলসিয়াস থিটা ডিগ্রি সেলসিয়াস হয়ে গেল। 0 আর 100 মিলালাম, 100 মিলা ধরো থিটা ডিগ্রি সেলসিয়াস হইলো, কথার কথা থিটা ডিগ্রি সেলসিয়াস হইলো। আচ্ছা, ওই পাশে আছে 1 কেজি পানির আপেক্ষিক তাপ 4200, ছিল 100 ডিগ্রি সেলসিয়াস, ছিল 100 ডিগ্রি সেলসিয়াস, কমে হয়ে গেছে থিটা। এবার হিসাব করে দেখো, সব কাটা যায়, সব কাটা যায়, সব কাটা গেলে কি থাকে, থিটা ইকুয়ালস টু 100 মাইনাস থিটা, তাহলে 2 থিটা সমান সমান 100, তার মানে থিটা সমান সমান 50। এবং এটা কি, এটা সেলসিয়াসে, যেহেতু পার্থক্য দিয়ে অঙ্ক করতেছি তাই সেলসিয়াস না কেলভিন ম্যাটার করতেছে না। তাহলে তাপমাত্রা হবে 50 ডিগ্রি সেলসিয়াস যখন দুটাকে মিক্স করব। সেলসিয়াস এত মানে কি, এত মানে হচ্ছে 300, কত হয় ভাইয়া একটু দেখো তো, 323 মনে হয় না, 323, হ্যাঁ 323 কেলভিন। তাহলে দেখো টোটাল এন্ট্রপির পরিবর্তন কত। এ পাত্রে কি হবে, এ পাত্রে প্রথমে ছিল 273, মানে 273 মানে কি 0 ডিগ্রিতে ছিল, এটা হয়ে যাবে 323, এটা হয়ে যাবে 323 কেলভিন। নিচে হলো টি, উপরে কতটুকু তাপ দেওয়া লাগছে ক্ষুদ্র ডিটি এর জন্য, ভর গুণন আপেক্ষিক তাপ, ভর কত 1 কেজি গুণন, তাহলে আপেক্ষিক তাপ 4200 প্লাস, ওইখানে আবার উল্টাটা হইছে, ওখানে ছিল 373, এটা হয়ে গেছে কমে 323, এখানে দেওয়া লাগছে টি 1 কেজি পানি 4200 গুণন ডিটি। এমনটাই তো ঘটছে, প্রথমটাতেও এন্ট্রপি চেঞ্জ হয়েছে, পরেরটাতেও এন্ট্রপি চেঞ্জ হয়েছে। এখানে 273 থেকে 323 হয়েছে, এখানে উল্টাটা হয়েছে 373 থেকে 323, এখানে তাপমাত্রা কমে গেছে, তাহলে এন্ট্রপি কমে যাওয়ার কথা। কিন্তু যেহেতু স্বতঃস্ফূর্ত ভাবে হচ্ছে, অবশ্যই কম্বাইন করলে আমি এন্ট্রপির পরিবর্তন পজিটিভ পাবো। তাহলে এটা হিসাব করো কত আসে, হিসাব করো এটা কত আসে, হিসাব করো। যদি আমি তোমাদের জন্য হিসাব করে দিই তাহলে আসবে 4200, এখানে আসবে এলএনটি লিমিট কত 273 থেকে 323 প্লাস 4200, এখানে লিমিট আসবে এলএনটি এর লিমিট 373 থেকে 323, দেখো তো কত আসে এটা। কত আসে এটা, আল্লাহ রে, মাই গড, ও মাই গড, এত বড় অঙ্ক। 323 উপরে হলো, আচ্ছা না নিচে হবে 373, উপরে হলো 323, এটা আসে 101.86 জুল পার কেলভিন। দেখো পজিটিভ আসছে, এন্ট্রপির পরিবর্তন পজিটিভ আসছে, তার মানে কি, তার মানে এন্ট্রপি বাড়ছে, তার মানে এন্ট্রপি বাড়ছে। যদি কোনো কিছুতে তুমি দেখো যে এন্ট্রপি বেড়ে গেছে, তার মানে ঘটনাটা স্বতঃস্ফূর্তভাবে ঘটতে পারে, ঘটনাটা তার মানে স্বতঃস্ফূর্তভাবে ঘটতে পারে। অনেক সময় প্রশ্ন করে যে প্রমাণ করো ঘটনাটা স্বতঃস্ফূর্তভাবে ঘটতে পারে না, যে প্রমাণ করো ঘটনাটা স্বতঃস্ফূর্ত নয়, তখন কি করবা, তখন তুমি ডেলেস বের করবা, ডেলেস যদি নেগেটিভ হয় তাহলে স্বতঃস্ফূর্ত নয়, যদি পজিটিভ হয় তাহলে স্বতঃস্ফূর্ত। বুঝছো? আচ্ছা এই অঙ্ক বুঝছো? তাহলে আরেকটা অঙ্ক, আজকে লাস্ট অঙ্ক দেখো, এই অঙ্কটা দেখো। তাসিন নিচের লেখচিত্রের চক্রটি বিশ্লেষণ করে বলল এটি কার্নোর চক্র, এটা একটা কার্নোর চক্র, ভেরি ওয়েল। এখানে মোলার গ্যাস ধ্রুবক বলছে 8.31 জুল পার, আচ্ছা ঠিক আছে আমরা জানি। তাসিনের বিশ্লেষণ সঠিক ছিল কিনা তা গাণিতিক এন্ট্রপির পরিবর্তনের সাপেক্ষে গাণিতিক বিশ্লেষণ সহ মতামত করো। বলছে এটা কার্নোর চক্র, এখন এটা তোমাকে এন্ট্রপির পরিবর্তনের সাপেক্ষে ব্যাখ্যা করতে হবে। এখন দেখো যদি কার্নোর চক্র হয়, কার্নোর চক্র হলে কি হবে, এটা রুদ্ধতাপীয় হবে, এই দুইটা রুদ্ধতাপীয়, তাহলে এখানে কোনো এন্ট্রপির পরিবর্তন থাকবে না, জিরো, তাই না, এন্ট্রপির পরিবর্তন থাকবে না, জিরো। আবার এখানে একটা সমষ্ণ, এখানে একটা সমষ্ণ, এখানে একটা সমষ্ণ, এখানে একটা সমষ্ণ। কার্নোর চক্রে টোটাল এন্ট্রপির পরিবর্তন শূন্য হয়,
কার্নোট চক্রে এন্ট্রপির পরিবর্তন শূন্য হয়। কার্নোট চক্রে এন্ট্রপির পরিবর্তন শূন্য হয়। এখানে তাপমাত্রা বাড়বে, এখানে তাপমাত্রা কমবে, এখানে তাপমাত্রা বাড়বে, এখানে আবার তাপমাত্রা কমবে, এখানে এন্ট্রপি বাড়বে, আবার এখানে এন্ট্রপি কমবে। এইটা তোমাকে ম্যাথমেটিক্যালি দেখাইতে হবে যে হ্যাঁ, কার্নোট চক্রে এন্ট্রপির পরিবর্তন শূন্য। যদি তুমি এন্ট্রপির পরিবর্তন শূন্য দেখাইতে পারো, তাহলে বলতে পারবে এটা একটা কার্নোট চক্র। এখানে বলছে এটা কার্নোট চক্র প্রমাণ করো এন্ট্রপির সাহায্যে। তাহলে তুমি ঘনবাদ দিবা, ঘনবাদ দিয়ে এন্ট্রপির পরিবর্তনটা বের করবা, ডেল এস। এখানে দেখো কয়টা প্রসেস। তুমি ধরো এই যে এ থেকে শুরু করো, এ থেকে বি তে একবার পরিবর্তন হবে এন্ট্রপি, বি থেকে সি তে একবার পরিবর্তন হবে, সি থেকে ডি তে একবার পরিবর্তন হবে, ডি থেকে এ তে পরিবর্তন হবে। তাহলে এন্ট্রপি আমি বলতে পারি প্রথমে এ থেকে বি তে পরিবর্তন হবে, তারপরে বি থেকে সি তে, তারপরে আবার সি থেকে ডি তে, এবং লাস্টে আবার ডি থেকে এ তে। ডি থেকে এ তে পরিবর্তন হবে। তাহলে দেখো এ থেকে বি তে যখন যাবে, এ থেকে বি তে যখন যাবে, আমরা আয়তন জানি 10, এখানে হলো 20। আমরা আয়তন জানি 10 আর 20। আয়তন হলো কত? 10 ছিল, ওখানে 20 সেন্টিমিটার কিউব। আমরা তো দেখছিলাম যখন সমষ্ণ প্রক্রিয়া হয়, সমষ্ণ প্রক্রিয়ার ক্ষেত্রে এন্ট্রপি পরিবর্তন কত? সমষ্ণ প্রক্রিয়ায় দেখো তো, এই যেগুলো না সমষ্ণ প্রক্রিয়ায়, এন আর এল এন ভি ফাইনাল বাই ভি ইনিশিয়াল, এটার আয়তন, আয়তনের অনুপাত অথবা চাপের অনুপাত, ভি ফাইনাল বাই ভি ইনিশিয়াল। এখানে ভি ফাইনাল কত? ভি ফাইনাল কত? এ থেকে বি, এ থেকে বি 10 থেকে 20, তাহলে ফাইনাল কত? 20। তাহলে এন আর এল এন ভি ফাইনাল কত? 20, ভি ইনিশিয়াল কত? 10। আচ্ছা, প্লাস এস বিসি, এস বিসি তুমি সরাসরি লিখে দিবা এটা কত? ডি কিউ, ডি কিউ বাই টি, যেহেতু ডি কিউ 0 কাজে এটা 0, সরাসরি এটা তুমি 0 বসায় দিবা, সরাসরি 0 বসায় দিবা, প্লাস এসডি, দেখো সিডি, সিডি আবার সমষ্ণ, তাহলে এন আর এল এন, আয়তন এখানে দেওয়া আছে 30, 15, আদি কত? 30, শেষ কত? 15, তাহলে ফাইনাল কত? 15, শুরু কত ছিল? 30, 30 প্লাস লাস্টের আবার রুদ্ধতাপীয় 0, রুদ্ধতাপীয়তে কোনো পরিবর্তন নাই। তাহলে দেখো এন্ট্রপি পরিবর্তন কত হয়? এন আর কমন নাও, তাহলে এন আর কমন নিলাম, থাকলো এল এন 20/10, বা একবারে বলতে পারো 20/10 মানে হলো 2, প্লাস এল এন হাফ। আচ্ছা দেখো, এন আর এল এন 2, হাফকে কত লেখা যায়? এল এন 2 ইনভার্স 1 লেখা যায় না? 2 ইনভার্স 1। এখন এন আর এল এন 2 হাফকে, এই যে মাইনাস আছে উপরে পাওয়ার, লগারিদমে কি করা যায়? পাওয়ারটা সামনে নিয়ে আসা যায়, তাহলে মাইনাস এল এন 2। দেখো এল এন টু এল এন টু কাটাকাটি হয়ে যায়, এন আর গুণন 0 ইকুয়ালস টু 0। এটাই প্রমাণ, এটাই প্রমাণ যে কার্নোট চক্রে টোটাল এন্ট্রপি 0 হয়। কার্নোট চক্রে টোটাল এন্ট্রপি 0 হয়। কার্নোট চক্রে টোটাল এন্ট্রপি 0 হয়। মনে আছে যখন আমরা কার্নোট চক্র পড়ছিলাম, যখন কার্নোট চক্র পড়ছিলাম তখন আমরা এমন একটা জিনিস পাইছিলাম, মনে পড়ে কিনা দেখো তো, যে v1 ডিভাইড বাই v2 ইকুয়ালস টু v4 ডিভাইড বাই v3। মনে পড়ে কিনা? এটা দেখছিলাম না? ওই জিনিসটা কিন্তু অ্যাপ্লাই করা হয়েছে, ওই জিনিসটা অ্যাপ্লাই করা হয়েছে যে এইটা আর এইটা, এইটা আর এইটা সমান কিন্তু উল্টা দিকে থাকবে, নেগেটিভ হয়ে 0 হয়ে যাবে। আমি এখানে যেভাবে প্রমাণ করলাম এইভাবেই প্রমাণ করে যে কার্নোট চক্র যখন আসল কার্নোট চক্র হয় তখন এন্ট্রপি পরিবর্তন 0 হয়। এজন্য আলাদা করে আর প্রমাণটা তোমাকে বলিনি, এই অঙ্ক থেকেই প্রমাণটা তুমি টের পেয়ে গেলা, বুঝছো? তো কোন জিনিসটা মাথায় রাখবো? কার্নোট চক্রে এন্ট্রপি পরিবর্তন 0, এবং এই ধরনের অঙ্ক অনেক আসে, সেখানে সুন্দর মতো করে তুমি 0 দেখাই দিবা এবং বলবা সুতরাং, সুতরাং ইহা কার্নোট চক্র। কার্নোট প্রত্যাগামী ইঞ্জিনের চক্র, কার্নোট প্রত্যাগামী ইঞ্জিনের চক্র, চক্র অর্থাৎ তাসিনের উক্তিটি সঠিক ছিল, তাসিনের উক্তিটি সঠিক ছিল। ঠিক আছে? আচ্ছা,
তো এই ছিল মোটামুটি তাপগতিবিদ্যা। তোমাদের কাজ হচ্ছে এই চ্যাপ্টারের ওপর যত ধরনের প্রশ্ন আছে তোমাদের বইয়ের সবগুলা প্রশ্ন সলভ করা পাঠ্য বইয়ের, এবং তারপরে টেস্ট পেপারটা সলভ করা, এবং তুমি যেই ভার্সিটি তোমার ইচ্ছা আছে সেই ভার্সিটির কোশ্চেন ব্যাংকটা একটু উল্টায় পাল্টায় দেখা। আমি সাজেস্ট করি মেডিকেল, ইঞ্জিনিয়ারিং ভার্সিটি তিনটারই কোশ্চেন ব্যাংক একটু উল্টায় পাল্টায় দেখা উচিত। মেডিকেলের গুলা দেখে তোমার থিওরিটিক্যাল নলেজ ভালো হবে। ঢাকা ভার্সিটির কিংবা যে কোনো ভার্সিটি এ ইউনিটের কোশ্চেন ব্যাংক দেখলে তোমার মোটামুটি একটা অ্যাডাপ্টিবিলিটি চলে আসবে, ক্যালকুলেটর ছাড়া হিসাব কেমনে করতে হয়, বেসিক শর্টকাট ট্রিক্স অনেক জানবা, তোমার হাতের ক্যালকুলেশন ফাস্ট হবে। আর ইঞ্জিনিয়ারিং কোশ্চেন ব্যাংক দেখলে তোমার প্রবলেম সলভিং স্কিল ডেভেলপ হবে। কাজেই এই তিনটা কোশ্চেন ব্যাংক একটু দেখার চেষ্টা করবা, এবং তোমার মূল বইয়ের অনুশীলনী প্লাস তোমার টেস্ট পেপারটা অবশ্যই করবা, কারণ এইচএসসি তে ভালো মার্ক লাগবে ভালো জায়গায় অ্যাডমিশন দেওয়ার জন্য। ঠিক আছে, তো ভালো থাকো। আমাদের তাপগতিবিদ্যা আমরা এখানে শেষ করে দিচ্ছি। গুড নাইট, আল্লাহ হাফেজ, সি ইউ সুন। দেখা হবে আবার অন্য কোনো একটা চ্যাপ্টার নিয়ে। বাই বাই, গুড নাইট, আল্লাহ হাফেজ।